স্বাগতম। এবিসি রেডিও এফএম 89.2 শুনছেন আপনি। শুরু হয়ে গেছে কুয়াশা, সঙ্গে আছে আমি শারমিন। আর হাতে খুব সময় কম, শুরুতে আমরা গল্পে চলে যাব, অর্থাৎ প্রথম ঘন্টায় যে গল্প শুনি সেই গল্প শুনবো। শুরুতে আছে সত্যজিৎ রায়ের একটি গল্প, নাম হচ্ছে খেলোয়াড় তারিণী খুড়ো। এই গল্পটি পড়ে শোনাচ্ছে সেতু। প্রথম পর্ব শুনবো এখন, তারপরে একটা বিরতি নিয়ে চলে যাব পরের পর্বে। তারপর রয়েছে আরেকটি গল্প, আমাদের শ্রোতা বন্ধুর পাঠানো একটি গল্প, সেটা আরো পরে। তো শুরুর গল্পটা, প্রথম গল্পটা এখন শুনি। তারিণী খুড়ো, সত্যজিৎ রায়ের লেখা, পড়ে শোনাচ্ছে সেতু। আর ডিসেম্বরের 29, শীতটা পড়েছে বেশ জাঁকিয়ে। সন্ধ্যাবেলায় তারিণী খুড়ো এলেন গলায় এবং মাথায় মাফলার জড়িয়ে। কিরে, তোরা মাঠে যাচ্ছিস না খেলা দেখতে? তক্তপোষে বসেই প্রশ্ন করলেন খুড়ো। নাকি দুধের সাথে গোলে মেটাচ্ছিস? তার মানে? জিজ্ঞেস করলাম আমি। ওই টেলিভিশন আর কি, লোককে ঘর কোনো করবার জন্য অমন জিনিস আর দ্বিতীয় নেই। আমাদের সময় খেলা দেখতে হলে টিকিট কেটে মাঠে যেতে হতো, আর তার মজাটাই ছিল আলাদা। শীতকালের মিঠে রোদে সবুজ রঙের খোলা বেঞ্চিতে বসে সবুজ ঘাসে ঢাকা মাঠে সাদা পোশাক পরা লোকগুলোর কাণ্ড দেখে দিব্যি সময় কেটে যেত। তার মধ্যে দুটো একটা বাউন্ডারি, ওভার বাউন্ডারি হলে তো কথাই নেই। এখনো মনে আছে দিলওয়ার হোসেনের খেলা জার্ডিনের এমসিটি টিমের এগেইনস্টে। মাথায় পট্টি, বল লেগে মাথা ফেটে গেছে, তাই নিয়ে খেলছে দিলওয়ার। স্টাইল ফাইলের বালাই নেই, ব্যাট ধরেছে যেন কোনো ব্যাং ওত পেতেছে। কিন্তু কি খেলা খেললে লোকটা! 64 না 65 রান, কিন্তু প্রত্যেকটি রানের দাম লাখ টাকা। সে তো হলো, কিন্তু খেলা যদি না জমে? বলল সুনন্দ। তাতে কি হলো, চারপাশে লোক রয়েছে, তাদের সঙ্গে খোঁজ গপ্প করো। লাঞ্চ টাইমে মুরগির কাটলেট আর হ্যাপি বয় আইসক্রিম। বিকেল যত বাড়ছে সূর্য তত হেলছে পশ্চিমে, আর গাছের ছায়া লম্বা হয়ে মাঠটাকে ছেয়ে ফেলেছে। উত্তরে হাইকোর্ট। ব্যাটে বলে খুঁটে খুঁটে ফাঁকে ফাঁকে গঙ্গা থেকে স্টিমারের ভো, আর কত বলবো। সাহেবরা বলে গেছে ইডেনের মতো ক্রিকেটের মাঠ দুনিয়ায় দুটি নেই। আপনার যে ক্রিকেটের এত শখ, সে তো একদিন বলেননি। বলল ন্যাপলা। বলিস কি, আমার হিরো ছিল রণজিৎ। জাম সাহেব অফ নওয়ানগর, মহারাজা রণজিৎ সিংজি। নওয়ানগরের রাজা, ক্রিকেটেও রাজা। সাহেবদের চোখ টেরিয়ে যেত কালা আদমির খেলা দেখে। যেসব ভারতীয় বিদেশে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে, তার মধ্যে রণজিৎই বোধহয় প্রথম। তবে শুধু ক্রিকেট কেন, এই 65 বছরের জীবনে কোনো খেলাই বাদ দেয়নি এই শর্মা। ডাঙ্গুলি, হাডুডু থেকে শুরু করে ব্রিজ পোকার, দাবা, বিলিয়ার্ড পর্যন্ত। স্কুল কলেজে হকি, ক্রিকেট, ফুটবল রেগুলার খেলতুম। 30 বছর বয়সে একবার এক সাহেব টিমের এগেইনস্টে ক্রিকেট খেলতে হয়েছিল। এমসিসি? ন্যাপলা জিজ্ঞেস করলো। ঠিকই বলেছিস, বললেন তারিণী খুড়ো। তবে এমসিসির বিরুদ্ধে নয়, এমসিসির পক্ষে। মেরি লিবন নয়। কত রান করেছিলেন আপনি? সে বললে তো পুরো গল্পটাই বলতে হয়। তাই বলুন না, বলল ন্যাপলা। ভূতের গল্প তো অনেক হলো, আজ খেলার গল্পই হোক। ভূত যে এই গল্পে একেবারেই নেই, সেটা অবশ্যই বললে ভুল হবে। আরে বাস, চোখ গোল গোল করে বলল ন্যাপলা। ভূত আর ক্রিকেট দারুণ কম্বিনেশন। চিনি দুধ ছাড়া চায়ে একটা সশব্দ চুমুক দিয়ে গলার মাফলারটা আর একটু ভালো করে পেঁচিয়ে নিয়ে তারিণী খুড়ো আরম্ভ করলেন তার গল্প। উত্তরপ্রদেশের উত্তরে হিমালয়ের গায়ে 3500 ফুট এলিভেশনে হলো মার্তণ্ডীপুর শহর। নেটিভ স্টেট। রাজার বয়স 52, নাম বীরেন্দ্র প্রতাপ সিং। এই রাজার সেক্রেটারির চাকরি আমি পেলুম ভগবানগড়ের রাজার রেকমেন্ডেশনে। রাজা সম্বন্ধে যে যাই বলুক না কেন, আমি তাদের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি তাতে আমি অন্তত তাদের বদনাম করতে পারবো না। হতে পারে যে আমার কপাল ছিল ভালো, তেমন বিচ্ছু রাজার সংস্পর্শে আমি আসিনি। সে যাই হোক, মার্তণ্ডপুরের রাজা আমাকে যেভাবে খাতির করলেন তাতে খুশি না হয়ে উপায় নেই।
সেক্রেটারির যাবতীয় কাজ ছাড়াও একটা জরুরি কাজ আমার ছিল, সেটা হলো বীরেন্দ্র প্রতাপ তার বাপ রাজেন্দ্র প্রতাপের জীবনে লিখবেন, সেই কাজে তাকে সাহায্য করা। রাজেন্দ্র প্রতাপ ছাত্র জীবন থেকেই ডায়েরি লিখতেন। সেই সব ডায়েরি পড়ে তার জীবনে নানান তথ্য বার করে একটা খাতায় নোট করে রাখতে হবে আমাকে। ঘটনাবহুল জীবন, তাই কাজটা করতে ভালোই লাগছিল। এই ডায়েরি থেকেই আমি জানতে পারি যে রাজেন্দ্র প্রতাপের জীবনে ক্রিকেট একটা খুব বড় স্থান অধিকার করেছিল। রাজবাড়ির বিশাল কম্পাউন্ডে একটা ক্রিকেট মাঠ রয়েছে, সেটা এসেই দেখেছিলাম। কম্পাউন্ডের অধিকাংশটাই পাহাড় ছেঁচে সমতল করে ফেলা হয়েছে। তাতে ফুলের বাগান, ফলের বাগান, তীর তীর করে বয়ে যাওয়া সরু নদী, চিড়িয়াখানা, মন্দির সবই রয়েছে। আর আছে ক্লাব বিল্ডিং সমেত ক্রিকেট গ্রাউন্ড। রাজাকে জিজ্ঞেস করতে উনি বলেছিলেন সে মাঠে খেলা হয় শরৎকালে। বড় খেলা একটাই হয়, সেটা হলো মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাব ভার্সাস প্লান্টার্স ক্লাব। সে খেলা দেখতে নাকি সমতল ভূমি থেকেও লোক উঠে আসে। আমি যখন গেছি 1949-এ, তখনও অনেক সাহেব প্লান্টার থাকে ওই অঞ্চলে। অবশ্যই তারা সব স্থানীয় চা বাগানের মালিক। তার মধ্যে নাকি জনাচারেক ডাক সাইডে প্লেয়ার আছে যারা তরুণ বয়সে দেশে থাকতে কাউন্টি ক্রিকেট খেলেছে, তারপর ভারতবর্ষে চলে এসেছে ব্যবসা করতে। আর রাজার টিম নাকি রাজেন্দ্র প্রতাপের আমলে খুবই ভালো ছিল, কিন্তু এখন আর তেমন নেই। তাই গত 10 বছরে একবারও মার্তণ্ডপুর জিততে পারেনি। 4 দিন ধরে খেলা চলে। মার্তণ্ডপুরের পক্ষে রান ওঠে না বলে প্রতিবারই নাকি ইনিংস ডিফিট হয়। তাই সাহেবদের এক ইনিংসের বেশি ব্যাট করতেই হয় না। আমি আসার হপ্তা তিনেকের মধ্যেই রাজা একদিন আমাকে এই বাৎসরিক ম্যাচের কথা বললেন, তোমার তো বেশ জোয়ান ছিমছাম সুপুরুষ চেহারা, তা খেলাধুলার শখ আছে নাকি? আমি বললুম, জি রাজামশাই, আউটডোর গেমসে এককালে খেলেছি, আজকাল তাস, দাবা, বিলিয়ার্ড এইসব খেলি সুযোগ পেলে। তারপরেই রাজা এমসিসি আর প্লান্টার্স ক্লাবের কথা বললেন। এখানে ভালো ক্রিকেটারদের খুব অভাব, বললেন রাজা। এককালে এমন ছিল না। আমি নিজে অবশ্য কোনোদিন ক্রিকেট খেলিনি, বাবাই খেলতেন, কিন্তু তখন আমাদের দলকে সাহেবরা রীতিমতো ভয় পেত। এখন ব্যাপারটা উল্টেই গেছে। অথচ এমনই ট্র্যাডিশনের জোর যে বাৎসরিক ম্যাচটা না খেললেই নয়। আর তো 1 মাস আছে, এবার তুমিও লেগে পড়ো। আমি বাধ্য হয়ে বললাম যে আমার প্র্যাকটিস নেই, কিন্তু রাজা কথাটা কানে নিলেন না। বললেন, এই 1 মাসের প্র্যাকটিসের ঢের সুযোগ পাবে। তোমাকে গান অ্যান্ড মুর কোম্পানির একটা ভালো বিলিতি ব্যাট দিচ্ছি। বাবা এনেছিলেন বিল্লের থেকে, তার এক বন্ধুর কাছ থেকে পাওয়া। কাজের ফাঁকে ফাঁকে একটু হাত চালিয়ে নাও। তোমার কি বোলিং আসে নাকি? হে, বাধ্য হয়ে বললুম যে ওদিকে আমার কোনো দিনই ঝোঁক ছিল না। 5 ডাউন 6 ডাউন নামতুম আর ব্যাটিং করতুম, তবে ইয়াং বয়সের সে ফর্ম ফিরে পাবার আশা বৃথা, সেটাও জানিয়ে দিল। রাজা অবশ্যই এ কথা তো কান দিলেন না। বললেন, আমার সঙ্গে এসো, তোমাকে একটা ব্যাট দিয়ে দেই। প্রাসাদের দক্ষিণ ভাগে একটা বিশেষ ঘরে গেলুম রাজার সঙ্গে। এই ঘরটা হলো যাকে বলে ট্রফি রুম। বীরেন্দ্র প্রতাপ ভালো শিকারী। তার মারা ভাগ, ভাল্লুক, বাইসন, হরিণের স্টাফ করা দেহ আর মাথা রয়েছে এই ঘরে। এছাড়া রয়েছে এক আলমারি বোঝাই কাপ আর মেডেল। তার মধ্যে বেশিরভাগই রাজেন্দ্র প্রতাপের পাওয়া, আর বাকি পেয়েছেন বর্তমান রাজা তার স্কোয়াশ খেলার কৃতিত্বের জন্যই। এরই পাশে একটা আলমারিতে রয়েছে কিছু টেনিস র্যাকেট, স্কোয়াশ র্যাকেট, মাছ ধরার ছিপ আর বিভিন্ন খেলার সময় পরার জন্য রকমারি ক্যাপ। কিন্তু ক্রিকেট ব্যাট তো কোথাও দেখছি না। রাজাকে জিজ্ঞেস করাতে বললেন, ওটা ছিল রাজার খুব সাধের সম্পত্তি, তাই যেমন তেমন ভাবে রাখা নেই। এটা বলে একটা আলমারির তলার দিকে দেরাজ খুলে তার থেকে টেনে বার করলেন খবরের কাগজে মোড়া ব্যাটটা। সেটা দিয়ে অনেক খেলা হলেও এখনো বেশ ব্যবহার্য অবস্থায় রয়েছে। হাতে নিয়ে দেখো। নিলুম, আর নিতেই কেমন যেন ম্যাজিকের মতো বয়সটা 10 বছর কমে গেল। মনে পড়ল যত খেলা আমি খেলেছি তার মধ্যে নিঃসন্দেহে আমার সবচেয়ে প্রিয় ছিল ক্রিকেট।
বাচ্চারেক হাঁকড়াবার ভঙ্গিতে হাত চালিয়ে ফস করে বলে দিলুম, আমি রাজার দলের হয়ে সাহেবদের বিরুদ্ধে খেলতে রাজি আছি। রাজা হ্যান্ডশেকের জন্য তার ডান হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে। দিন তিনেকের মধ্যে এমসিসি টিমের সব খেলোয়াড়দের সঙ্গে আলাপ হয়ে গেল। ক্যাপ্টেন হচ্ছেন সুন্দরলাল গুপ্তে, দিল্লির লোক, বয়স আমারই মতো। অন্য খেলোয়াড়দের কাউকে দেখে বিশেষ ভরসা হয় না। এটুকু জোর দিয়ে বলতে পারি যে আমার চেহারা এবং স্বাস্থ্য এদের সকলের চাইতে ভালো। দুদিন মাঠে নেমে টুকটাক করলুম, দেখলুম দিব্যি হাত চলছে, দৃষ্টি পরিষ্কার, মাথা ঠান্ডা। সুন্দরলাল খুব খুশি হলেন, কিন্তু 3 দিনের দিন বিধি বাদ সাধলেন। সকালে উঠে 2-4টে হাঁচি হলো, আর দুপুর হতে না হতে তেড়ে জ্বর, ইনফ্লুয়েঞ্জা। তখন মিক্সচারের যুগ। ডাক্তার পান্ডে এসে প্রেসক্রিপশন লিখে দিলেন, তাও 7 দিনের আগে জ্বর ছাড়ল না। 8 দিনের দিন বিছানা ছেড়ে উঠতে বুঝতে পারলুম দেহের শক্তি অর্ধেক হয়ে গেছে। আগেও ফ্লু হয়েছে, জানি দুর্বল করে দেয়, কিন্তু কথা হচ্ছে 15 দিন বাদে ম্যাচ, খেলবো কি করে? রাজা কিন্তু নির্বিকার, বললেন, 15 দিন ঢের সময়, খেলা নাকি ঠিক চাঙ্গা হয়ে উঠবে, দেখে নিও। ম্যাচের আগের দিন একটু ব্যাট চালিয়ে নিতে পারলে আর কোনো ভাবনা নেই। কি আর করি, খেলার চিন্তা আপাতত স্থগিত রেখে কাজে মন দিলাম। এখানে রাজেন্দ্র প্রতাপের ডায়েরির কথাটা বলা দরকার। চামড়া দিয়ে বাঁধানো 33টা ভলিউম, 16 বছর বয়স থেকে লেখা শুরু, আগা গোড়াই ইংরেজিতে। গোড়ার দিকে ভাষায় গন্ডগোল, ব্যাকরণে ভুল ইত্যাদি রয়েছে, কিন্তু 21 বছর বয়সে বিলেত যাবার 6 মাসের মধ্যে ভাষা হয়ে গেছে একদম চোস্ত। পড়ার সঙ্গে সঙ্গে নোট করে যেতে হচ্ছে বলে এই 1.5 মাসে বেশি এগোতে পারিনি। কিন্তু এর মধ্যেই রাজার পর্যবেক্ষণ ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে গেছি আমি। বীরেন্দ্র প্রতাপ অবশ্যই 33 খণ্ডের সবকটাই পড়েছেন। তার মতে রাজেন্দ্র প্রতাপের ডায়েরি হল এক মেবা দ্বিতীয়ম। ভারতবর্ষের কোন রাজ্যের কোন রাজা এরকম ডায়েরি লিখেছেন বলে জানা নেই। একটা কথা অবশ্যই এর মধ্যে আমি বুঝতে পেরেছি, সেটা হলো এই যে রাজেন্দ্র প্রতাপ ছিলেন ক্রিকেটের পোকা। তিনি বিলেত পৌঁছেছিলেন 1901 সালে। যেদিন পৌঁছালেন সেদিনই ডায়েরিতে লিখছেন, "At last I can watch Ranji play." বিলেত থেকে ফিরে এসেই রাজেন্দ্র প্রতাপ মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাবের পত্তন করেন। ব্লান্টার্স ক্লাব অবশ্যই তার আগে থেকেই ছিল। 2 ক্লাবের মধ্যে বাৎসরিক ম্যাচের পরিকল্পনাও রাজেন্দ্র প্রতাপের। তার 35 বছর বয়স অবধি তিনি ছিলেন এমএসসির ক্যাপ্টেন। তার আমলে সাহেবরা নাকি মোটেও জুত করতে পারেনি। প্রধান কারণ, অধিনায়ক নিজে ছিলেন ডাক সাইডে ব্যাটসম্যান। বীরেন্দ্র প্রতাপের মতে তার বাবার উচিত ছিল কোমর বেঁধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে নেমে যাওয়া, যেমন নেমেছিলেন রণজি, দিলীপ সিংজি, পাতৌদি নবাব, পাতিয়ালার মহারাজা। কিন্তু ক্রিকেটের চেয়েও বেশি টান ছিল তার সাহিত্যের প্রতি। আত্মজীবনী লিখতে শুরু করেছিলেন, কিন্তু 53 বছর বয়সে হঠাৎ হার্ট ফেল করে চলে গেলেন। বীরেন্দ্র প্রতাপের বয়স তখন 22। যে কাজ বাপ করতে পারেননি সে কাজ এখন তিনি করবেন বলে মনস্থ করলেন। দেখতে দেখতে ম্যাচের দিন চলে এলো। তার আগে 2 দিন মাত্র প্র্যাকটিস করেছি। দুর্বলতা যে পুরোপুরি গেছে তাও বলতে পারবো না, তা সত্ত্বেও যে একটা উদ্দীপনা অনুভব করছিলাম এটা বলতেই হবে। মন বলছিল যে এ খেলা আমাকে খেলতেই হবে। এর মধ্যে প্লান্টার্সের টিম সম্বন্ধেও জেনেছি। 3 জন ভালো ব্যাটসম্যান আছে তাদের মধ্যে, বোল্টন, ম্যানার্স আর উইলকক্স। এছাড়া ভালো বোলার আছে 2 জন, মার্টিন আর ফুলারটন। তার মধ্যে প্রথমটির বলে নাকি বেশ তেজ। খেলার দিন দেখি সকাল থেকে মাঠে দর্শক জমায়েত হচ্ছে। বুকের ভেতর ধুকপুক করছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে খেলার আগ্রহটাও বাড়ছে। ক্যাপ্টেনকে বললাম যে ইনফ্লুয়েঞ্জার প্রভাব যেহেতু সম্পূর্ণ কাটেনি, ফিল্ডিং এ যেন আমাকে এমন জায়গায় রাখা হয় যাতে বেশি দৌড়াতে না হয়। গুপ্তে বললেন, কোনো চিন্তা নেই, তোমাকে স্লিপে দেব। 10টায় ম্যাচ শুরু। মাঠের চতুর্দিকে লোক গিজ গিজ করছে। নীল আকাশে শরতের তুলো পেঁজা মেঘ। 2 ক্যাপ্টেন আম্পায়ারের সঙ্গে মাঠে নামলেন।
আর আমিও চোখ বুঝে বার চারেক দুর্গা নাম জপে নিলাম। ওদিকের অধিনায়ক হলো উইলকক্স। সেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল। আর আমি টাটকা নতুন সাদা প্যান্ট, শার্ট, জুতো আর নীল ক্যাপ পরে দলের সঙ্গে মাঠে নেমে সেকেন্ড স্লিপে গিয়ে দাঁড়ালুম। যাবার আগে অবশ্যই রাজার সঙ্গে দেখা করে গিয়েছিলাম। রাজা আমার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, কোনো ভাবনা নেই, তোমার ব্যাটে জাদু আছে। কথাটা আসল মানে অবশ্যই পরে বুঝেছিলাম। 35 বছর আগের ঘটনা, তাই খুব ডিটেল মনে নেই। তবে এটা মনে আছে যে সাহেবরা 300 রান তুলে দ্বিতীয় দিন টি এর আগেই সবাই আউট হয়ে গেলেন। আমি একটা ক্যাচ লুফে নিয়ে কিছুটা মন রক্ষা করলুম, কিন্তু মন বলতে লাগলো যে এবারও সাহেবদের হারানো গেল না। 350 রান তোলার মতো ব্যাটসম্যান আমাদের দলে নেই। পরপর 10 বার হেরেছে মার্তণ্ডপুর ক্লাব, এবার নিয়ে হবে 11 বার। এমসিসি চায়ের পর ব্যাট করতে নামলো। ওপেনিং ব্যাট ক্যাপ্টেন গুপ্তে আর সুন্দরম বলে একটি মাদ্রাজি। আমি 5 উইকেট গেলে নামবো, এটা আগে থেকে ঠিক হয়ে গেছে। গুপ্তে টুকটুক করে 23 রান তুলে আউট হয়ে গেল। তার জায়গায় এলো সালামত হোসেন। বললে বিশ্বাস করবি না, 4:45 মধ্যে 5টা উইকেট, ধরাধর কুচকাটা। তখন রান উঠেছে মাত্র 99। 4টে যখন পড়েছে তখনই আমি ব্যাট করে রেডি। 5 নাম্বার যখন শূন্য করে মুখ কালি করে ফিরছে, আমি তখন নেমে পড়লুম মাঠে। কেউ তালি দিলে না, আমাকে কেউ যেন চেনেই না। শুনেছেনি বাঙালি বাবু, কাজে আমার উপর কেউই বিশেষ ভরসা করতে পারছে না। তখন ওভারের 3 বল বাকি। বোলিং করছে ওদের ফার্স্ট বোলার ক্লিফ মার্টিন। আমি গিয়ে জায়গায় দাঁড়ালুম। তখনকার মনের অবস্থা বলে বোঝানো খুব মুশকিল। সকাল অবধি মনে হচ্ছিল যে অসুখের দরুন যে এনার্জিটা হারিয়েছিলাম তার সবটুকুই একদিনে আবার ফিরে পেয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আবার লোপ পেয়েছে। ব্যাটটা হাতে ভারী লাগছে, পায়ের প্যাড যেন একটা দুর্বিষহ বোঝা, তাই নিয়ে ছুটে রান করা যেন একটা অসম্ভব ব্যাপার। ওদিকে মার্টিন হেঁটে গিয়ে তার জায়গায় দাঁড়িয়ে বলটা প্যান্টের পাশে ঘষে নিচ্ছে। মন বলছে যে প্রথম বলে আমার স্ট্যাম্প হবে চিচিং পাক। তাও কোন রকমের মনটাকে শক্ত করে মাথা ঘুরিয়ে ফিল্ডটা দেখে নিয়ে ব্যাট পাতলুম ঘাসের উপর। তারপর ভুরু খুঁজকে চাইলুম মার্টিনের দিকে। সব তৈরি বুঝে সে দিলে স্টার্ট। 14 পা দৌড়ে সমস্ত শক্তি প্রয়োগ করে যে বলটা সে দাগলে আমার দিকে, সেটা শর্ট পিচ। কোত্থেকে মুহূর্তের মধ্যে যে মনে সাহসটা এলো জানি না। শুধু সাহস না, সেই সঙ্গে চোখের দৃষ্টি, নার্ভের উপর দখল, কবজির জোর আর হাঁকড়াবার গো, সব মিলে ব্যাট চালাবার সঙ্গে সঙ্গে বল বাবাজি উল্টো মুখে আকাশে উঠে চোখের পলকে ক্লাব ঘরের পেছনে শিরিষ গাছের পাতা ভেদ করে একটা কান ফাটানো খটাং শব্দ করে পড়ল একটা অদৃশ্য টিনের চালের উপর। খেলায় এই প্রথম ছক্কা। আর তাই না দেখে 1000 পায়রা একসঙ্গে টেক অফ করলো যেমন শব্দ হয়, দর্শকদের মধ্যে থেকে উঠলো তেমন একটা শব্দ। এমন হাততালি ক্রিকেটের মাঠে বড় একটা শোনা যায় না। আর এই হাততালিতেই যেন নদীতে বান ডাকার মতো হুড়মুড় করে আমার সমস্ত উৎসাহ আর কনফিডেন্স ফিরে এলো। এটা ঠিক যে সেদিন নিজের খেলায় আমি নিজেই হকচকিয়ে যাচ্ছিলাম। এই যেন আমি নয়, আমার ভেতর ঢুকে আমার হয়ে অন্য কোনো ক্ষণজন্মা ক্রিকেটার যেন খেলাটা খেলে দিচ্ছে। সব কৃতিত্ব তারই, আমি নিমিত্ত মাত্র। আমার স্কোর হয়েছিল 243 নট আউট, তার মধ্যে 11টা ছক্কা, 31টা বাউন্ডারি। অন্য ব্যাটসম্যানদের উপর ভরসা নেই বলে ওভারে শেষ বলে শর্ট রান নিয়ে ব্যাটিং এর পুরো দায়িত্বটা নিজের ঘাড়েই নিয়ে চলছিল। ড্রাইভ, হুক, গ্লান্স, কাট, ওভার দ্য বোলার, কোন স্ট্রোকে আমার খেলা থেকে বাদ পড়েনি। আশ্চর্য এই যে এককালে যখন ক্রিকেট খেলেছি তখন এর অনেক স্ট্রোকে আমার হাত দিয়ে বেরোয়নি। 100 করার সঙ্গে সঙ্গে সাহেবরা এসে আমার পিঠ চাপড়ে দিয়েছিল, কিন্তু 200 বেলায় দেখলুম তাদের সকলের মুখ ফ্যাকাশে মেরে গেছে। পিঠ চাপড়ানোর সামর্থ্য যেন নেই আর। আমার এমন খেলার পরে সাহেবরা এমন মুশড়ে পড়েছিল যে দ্বিতীয় ইনিংসে 77-এর মাথায় তাদের শেষ উইকেট পড়ে গেল। ইনিংস ডিফিট, কারণ আমাদের টোটাল হয়েছিল 434। 4 দিনের দিন আড়াইটায় খেলা শেষ হয়ে গেল। সেদিনই সন্ধ্যায় আমার ঘরে খাটে শুয়ে ভরদ্বাজ বেয়ারাকে দিয়ে একটু দলাই মদাই করিয়ে নিচ্ছি। এমন সময় রাজার খাস বেয়ারা এসে জানালে যে আমার তলব পড়েছে। গেলুম বেয়ারার সঙ্গে।
তার ঘরে ঢুকতেই রাজা আমার দিকে চেয়ে একগাল হেসে বললেন, ওয়েল ব্যানার্জি, হাউ ডু ইউ ফিল? আমি অকপটে বললুম, দেখো রাজা, আমি একেবারে বোকা বনে গেছি। সত্যি বলছি, আমি এমন খেলা কখনোই খেলিনি, কারণ এমন খেলা আমার পক্ষে সম্ভবই নয়। এর রহস্য ভেদ করা সত্যি আমার নেই। রাজার মুখে এখনো মোলায়েম হাসি। সামনের চেয়ারের দিকে নির্দেশ করে বললেন, বসো। আমি বসলুম। রাজা তার সামনের টেবিলের উপর থেকে একটা বই তুলে নিলেন। দেখে চিনতে পারলুম এটা রাজেন্দ্র প্রতাপের ডায়েরির একটা খণ্ড। একটা বিশেষ জায়গায় ডায়েরিটা খুলে সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বীরেন্দ্র প্রতাপ বললেন, এইখানটা পড়ে দেখো। পড়ার আগে উপরে সন তারিখ দেখে নিলাম, 3রা নভেম্বর 1903, অর্থাৎ বিলেত যাবার 2.5 বছর পর। এবার লেখাটায় চোখ গেল। যা পড়লুম তার বাংলা করলে এইরকম দাঁড়ায়, আজ রণজি তার বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তার নিজের একটা ব্যাট আমাকে দিল। এই ব্যাট নিয়ে এসে সাসেক্সের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে 202 রান করেছিল। আমার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ আছে কি? এতদিন রণজি শুধু নামই শুনেছিলাম, আজ তার মৃত্যুর 16 বছর পরে নিজের খেলা থেকে আজ করলুম তিনি কেমন খেলতেন। চলছে কুয়াশা, এবিসি রেডিও FM 89.2 আর এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায় লেখা গল্প খেলোয়াড় তারিণী খুড়ো, আর পড়ে শোনাচ্ছিল সেতু। 2 ভাগে আমরা গল্পটা শুনলাম, অর্থাৎ 2 পর্বে আমরা গল্পটা শুনলাম এতক্ষণ। এখন আমরা যে গল্পটা শুনবো সেটা পাঠিয়েছে আমাদের একজন শ্রোতা, ছোট্ট বন্ধু। তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল আমিন নাইম। সে BAF সায়েন্স কলেজে 8ম শ্রেণীতে পড়ে। সে লিখেছে সে কুয়াশার ডাইহার্ট ফ্যান, তাই সে একটি গল্প পাঠিয়েছে এবং গল্পটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা। তো সেই গল্পটি আমরা শুনবো। গল্পটির নাম হচ্ছে মাকড়সা। আবারও বলছি, নাম লিখেছেন আমাদের শ্রোতা বন্ধু আমিন আব্দুল্লাহ আল নাইম। 1875 সাল। আমি আজকের ঘটনাটি নিজের নোটবুকে তুলছি। এই ঘটনাটি ইংল্যান্ডের খুব সীমিত সংখ্যক মানুষ জানে। ঘটনাটি নিশ্চয়ই খুব বড় ও রহস্যময় এবং চাঞ্চল্যকর ঘটনা, যেটা নিয়ে গত কয়েক মাস ধরে ব্রিটিশ মিডিয়া সরগরম করে রেখেছে। ঘটনাটা দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ এম্পায়ারের ভাইসরয় লর্ড সেড্রিক ট্রফিনকে নিয়ে। তার হঠাৎ আকস্মিক মৃত্যুতে বিচলিত হয়েছেন সবাই। কিন্তু কি সেই কারণ? কেন মারা গেলেন লর্ড ট্রফিন? কি হয়েছিল তার? এইসব প্রশ্নের উত্তর সেনাবাহিনীর বেশ কয়েকজন জেনারেল ছাড়া তেমন কেউই জানে না। আমি সাংবাদিক, সভাপতি অদ্ভুত ও গোপন জিনিসের প্রতি আমার আগ্রহ অনেক। ড্রফিনের মৃত্যু নিয়ে আর সকলের মতো আমারও অনেক কৌতূহল। আমার সেরা সাংবাদিক হওয়ার প্রবল ইচ্ছা, তাই অজানাকে জানার ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ে নিজের মতো করে তদন্ত করি সবকিছুকে। এই ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। অনেক অনুসন্ধান করে জানতে পারি ড্রফিনের লাশ আনা হয়েছে খুব গোপনে। তার কফিনটি ছিল খুব শক্ত ও মজবুত কাঠের, যা ভেদ করা যে কোনো পোকামাকড়ের জন্য কঠিন। কিন্তু তারপরও কোনো এক অজানা কারণে এর আশেপাশে পোকামাকড় নাশক ও কীটনাশক ব্যবহার করা হয়েছিল। তার লাশ দেখতে ঝামেলা হয়েছে সেনাবাহিনীর। লাশ নিয়ে এত গোপনীয়তা ছিল যে স্বয়ং ফাদারের খুব কষ্ট হয়েছিল তা দেখতে। এমনকি হার ম্যাজেস্টি ভিক্টোরিয়ারও খুব বেগ পেতে হয়েছে তা দেখতে। কিন্তু কেন কেন এত গোপনীয়তা? কি হয়েছিল তার লাশের? ড্রফিনের সাথে আফ্রিকাতে কাজ করত তার আর এক বন্ধু ও তার সহকর্মী লর্ড স্টিফেন ফেলিক্স। তিনি ড্রফিনের বাল্যকালের বন্ধু। তিনি ও ড্রফিন একসাথে একই কলেজে পড়তেন। মৃত্যুর আগে বেশ কয়েক বছর ধরে তার সাথে ড্রফিনের ঘনিষ্ঠতা বেড়ে যায়। বলতে গেলে তিনি প্রতিদিনই তার বাড়ি যেতেন। কিন্তু কেন? ড্রফিনের প্রত্যেকটি ঘটনার সাক্ষী তিনি। তিনি এই ঘটনার একমাত্র ব্যক্তি যিনি সবই জানেন। হয়তো তিনি এমন কিছুও জানেন যা ড্রফিনের পরিবার পর্যন্ত জানে না। তার সাথে আমি যোগাযোগ করতে লাগলাম, কিন্তু তার চাকর জন বাধা হয়ে দাঁড়ালো। যখনই তার সাথে যোগাযোগ করতে লাগলাম, সে নানা বাহানা করে তা বন্ধ করতে লাগলো। একদিন তার সাথে যোগাযোগ করতে পারলাম। তিনি আমাকে তার লন্ডনের বাড়ির স্টাডিতে ডাকলেন এবং নির্দিষ্ট দিনে আমি গেলাম। ভদ্রলোক সেখানে বসে চা খাচ্ছিলেন। আমি তাকে বললাম, মিস্টার ফেলিক্স,
আমি লর্ড ড্রাফিনের সাথে কি ঘটেছিল তা জানতে চাই, কিন্তু তিনি আমাকে কিছু বলতেও চাইলেন না। কিন্তু আমি নাছোড় বান্দা, তাকে বললাম, এই ঘটনার এমন কিছু তথ্য আমি জানি যা আর কেউ জানে না। সে আমার কাছ থেকে কথাটা শুনে খুবই অবাক হলো। অনেক ইতস্তত করে অবশেষে তিনি বলতে শুরু করলেন, আমি আর ড্রাফিন অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। আমার পথ তার পরে হলেও আমাদের বন্ধুত্ব ছিল খাঁটি। আফ্রিকায় ব্রিটিশ এম্পায়ার কেনিয়া দখল করলে ব্রিটিশ সরকার নাইরোবিতে একটা পার্টি দেয়। নাইরোবি তখনও বেশ প্রত্যন্ত অঞ্চল। সেখানে আমি আর ড্রাফিন তার গাড়িতে করে গেলাম। ড্রাফিন বেশ মদ্যপায়ী ছিল। সেই পার্টিতে ও অনেক মদ্যপান করলো। তারপর গভীর রাত হলে আমরা রওনা দিই। আমি বারবার নিষেধ করলেও ড্রাফিন মাতাল অবস্থায় গাড়ি চালালো। আর আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের রাস্তা বেশ খারাপ, তারপর একজন মাতাল গাড়ি চালাচ্ছে। আমাদের গাড়ি একটি কবাব গাছের সাথে অ্যাক্সিডেন্ট করলো। সারাটা রাত আমরা অজ্ঞান ছিলাম। ভোরে সর্বপ্রথম আমার জ্ঞান ফিরল। নিজেদের আবিষ্কার করলাম আদিবাসীদের মাটির তৈরি হাসপাতালে। দুটো মাটির বিছানায় আমি ও আমার পাশে ড্রাফিন। জানতে পারলাম যে আদিবাসী একদল লোক আমাদের এখানে এনেছে। হাসপাতালটি মিশনারি হাসপাতাল। কিছুক্ষণ পর ড্রাফিনের জ্ঞান ফিরল। ঘটনার প্রায় কয়েক মাস কেটে গেল। আমি ঘটনাটি চাপা দিলাম, কারণ সেটা জানলে আমাদের দুর্নাম হবে। ড্রাফিন হঠাৎ কেমন জানি হয়ে গেল। সে আগের মতো আর নেই। প্রায় সবার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। এমনকি আমার সাথেও সে মাঝে মধ্যে অকারণে চিৎকার করত। সে বলতো তার মাথা নাকি কেউ খেয়ে ফেলছে। তার এই চিৎকার আমাদের রিসেপশন পর্যন্ত শোনা যেত। এভাবে 2 মাস কেটে গেলে আমরা তাকে ডাক্তার দেখাই। ডাক্তার বললেন যে তার অপারেশন করাতে হবে। জোহানেসবার্গের এক হাসপাতালে তার অপারেশন শুরু হলো। আমি বাইরে অপেক্ষা করছিলাম। থিয়েটারের ভেতর থেকে খুলি কাটা সেই বিভৎস আওয়াজ এখনো আমার কানে বাজে। হঠাৎ নার্স চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে আমি ভেতরে গেলাম। যা দেখলাম তার মস্তিষ্ক 3 ভাগের 1 ভাগ ও অন্য ভাগের অর্ধেক খাওয়া, এবং সেখানে রয়েছে একটি মাকড়সা। কেনিয়া সেই প্রত্যন্ত অঞ্চল থেকে কোনো না কোনো ভাবে তার মুখ দিয়ে ঢুকেছিল মাকড়সা। যাই হোক, মাকড়সাটিকে মেরে ফেলা হলো। ড্রাফিন ধীরে ধীরে সুস্থ হয়ে আবার কাজে যোগ দিল। আমি তার গোপনে চিকিৎসা করালাম এবং হাসপাতালকে নির্দেশ দিলাম খবরটি যেন আর কেউ না জানে, কারণ তখন আফ্রিকার ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ এসব চলছিল। এই খবরটি জানলে বিদ্রোহীরা আমাদের আক্রমণ করবে। বেশ কয়েক মাস ধরে ড্রাফিনের বেশ ভালোই কাটল। প্রায় 9 মাস পর ড্রাফিনের ব্যথাটি আবার উঠল। এবার সে আবারও আগের মতো চেঁচাতে লাগলো ও ভাঙচুর করতে লাগলো। আমি অফিসের সবাইকে বললাম ওর কথা যেন কেউ না জানে। আমি আবার ওকে ডাক্তার দেখালাম। একদিন ড্রাফিন অজ্ঞান হয়ে গেলে আমি গোপনে ওর অপারেশন করালাম। এবার অপারেশন থিয়েটারে আমি নিজেও উপস্থিত ছিলাম। এবার যা দেখলাম তা দেখে আমি জ্ঞান হারালাম। তখনই নার্স তো বমি করতে লাগলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি দেখেছেন আপনি? সে বলল, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়সার বাচ্চা। বুঝলাম ওই আগের মাকড়সাটা মেরেছিলাম ঠিকই, কিন্তু সে ডিম পেড়ে রেখেছিল। তার মস্তিষ্কের তাপে ডিম ফেটে বাচ্চা বের হলো, আর তারা ড্রাফিনের মস্তিষ্ক পুরোটাই খেয়ে ফেলেছে, যে কারণে ড্রাফিনের মৃত্যু হয়। ঘটনা শেষ হলে ফেলিক্স আমাকে বললেন, আপনার কাছে আমার অনুরোধ, ঘটনাটি কাউকে বলবেন না। আমি ফেলিক্স কথা দিলাম কাউকে বলবো না। এটুকু শেষ করে আমি নোট বইটি বন্ধ করলাম। কফিটা খেয়ে কফি শপ থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। উদ্দেশ্য ড্রাফিনের কবর। সেখানে পৌঁছে আমার মনটা হঠাৎ বিষণ্ণ হয়ে গেল। ভাবলাম আমার পায়ের মাটির নিচে যে লোকটি শুয়ে আছে সে কত কষ্টই না করছে। এসব ভাবতে ভাবতে মনে হলো তার কবরটা নড়ে উঠল। মাটি ফুঁড়ে বেরিয়ে এলো অনেকগুলো মাকড়সা। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার মনে হলো আমি জ্ঞান হারাবো। আমার মাথা মার্বেল পাথরের প্লেটের সাথে বাড়ি খেয়ে ফেটে গেল। জ্ঞান হারাবার আগে দেখলাম মাকড়সাগুলো এগিয়ে আসছে আমার দিকে, একটু একটু করে, ধীরে ধীরে।
এতক্ষণ শুনছিলাম আমাদের এক শ্রোতা বন্ধু আব্দুল্লাহ আল নাইমের লেখা গল্প মাকড়সা, পড়ে শোনালো সেতু, আর সঙ্গে আছি আমি শারমিন কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। মূল কাহিনী শুরু করে দিচ্ছি, SMS পরে এসে পড়বো। আর জানিয়ে দিচ্ছি আবারও, আজকের কাহিনী লিখেছেন মশিউর রহমান শান্ত, আর এটা নাট্যরূপ দিয়েছেন তিনি, আর অভিনয় অংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ এবং সাউন্ডে ছিলেন খালিদ। তো ঠিক আছে, গল্পটা শুনবো এখন। প্রথম পর্ব এখন শুনছি, তারপরে ফিরে আসবো, তারপরে চলে যাব দ্বিতীয় পর্বে। শহীদুল্লাহ সাহেব বাড়ি কিনছেন। মানুষ সাধারণত শহরে বাড়ি কেনার পরিকল্পনা করে, কিন্তু তিনি যে একটু ব্যতিক্রম তার প্রমাণ তিনি দিলেন এরকম জংলা একটি জায়গাতে বাড়ি কিনে। শহীদুল্লাহ সাহেবের পৈতৃক বাড়ি পুরনো ঢাকার ধোলাইখালে, তবে একদম পুরনো ঢাকার মানুষের চালচলনের সাথে তার তেমন কোনো মিল নেই বললেই চলে। এমনকি তিনি ঢাকাইয়া ভাষায় কথা পর্যন্ত বলতে পারেন না। স্বভাবত কারণেই তার নির্জন জায়গা ভালো লাগে, আর তাই পুরনো ঢাকার বাড়িটি বিক্রি করে তিনি বাড়ি কিনলেন ঢাকা থেকে একটু দূরেই এক জংলা জায়গায়। এলাকার নামটাও অদ্ভুত, বাসনাবাদ। এমন অদ্ভুত নামের কোন এলাকা আছে সেটা আগে কোনো দিনও জানতেন না শহীদুল্লাহ সাহেব। তবে যেদিন এখানে জায়গা দেখতে আসলেন সেদিনই এই এলাকাটা পছন্দ হয়ে গেল তার। সবচেয়ে বেশি পছন্দ হলো মসজিদ ঘাটের থেকে একটু দূরে যে বড় পুরনো দালান সেটা। যদিও সেই দালানে কেউ থাকে না, একজন কেয়ারটেকারই শুধু থাকে। সেই কেয়ারটেকারের সাথেই কথা বলছিলেন তিনি। এখনো সেই দিনের কথা তিনি স্পষ্ট মনে করতে পারেন। কি হঠাৎ করেই না সিদ্ধান্ত নিলেন যে এই বাড়িটি তিনি কিনবেন। এই বাড়িতে কেউ থাকে না নাকি? কাউকে দেখা যাচ্ছে না কেন? কি ব্যাপার কারে স্যার, কি সমাচার আমারে বলেন। আপনি কি? আমি এই বাড়ির কেয়ারটেকার। কি সমস্যা বলেন। কোনো সমস্যা নেই, জানতে চাচ্ছিলাম এত বড় বাড়িতে কেউ থাকে না কেন? কেউ নাই তাতে আপনার কি? আপনার কোনো সমস্যা? কাম না থাকলে হুদাই কথা না কইয়া নিজের কাম খুঁজেন, আজাইরা কথা কইবেন না। আশ্চর্য, আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনি মালিককে ডাকেন, আমি মালিকের সাথে কথা বলবো। দাঁড়ান, মালিকের ঠিকানা দিতাছি, উনি ঢাকায় থাকেন। যান, ওনার লগে গিয়া ঢাকায় গিয়া কথা কন, আমারে ত্যাক্ত কইরেন না। আপনি অদ্ভুত লোক, তবে বাসাটা আমার পছন্দ হয়েছে। সম্ভব হলে আমি বাসাটা কিনবো। কিনবেন না কি করবেন তা মালিককে গিয়া কন, আমার এই হুদাই হুনান কেন। আমি গেলাম, যত সব আজাইরা মানুষ দিয়া দুনিয়া ভালো। ঢাকা এসে সত্যি সত্যি শহীদুল্লাহ যোগাযোগ করলেন ওই পুরনো বাড়ির মালিকের সাথে। ঠিকানা অনুযায়ী চলে গেলেন ওই বাড়ির মালিকের সাথে যোগাযোগ করতে। মালিককে খুঁজে তিনি জানালেন তিনি ওই বাড়িতে কিনতে চান। যেহেতু ওই বাড়ির মালিকের পরিবারের কেউই ওই বাড়িতে বসবাস করেন না, তাই তিনি কোনো প্রকার আপত্তিও করলেন না। সস্তায় বলতে গেলে অনেকটা জলের দামে বিক্রি করবার কথা বললেন। শহীদুল্লাহ সাহেবও খুব খুশি হয়ে গেলেন। ভাবলেন এই আর এমন কি, কিনে ফেলা যাক। তবে শুধু বাড়ি নয়, বাড়ির সামনে অল্প কিছু খালি জায়গাও তিনি কিনে ফেললেন। আর এটা নিয়ে স্ত্রীর সাথে তার বেশ ঝগড়াও হলো। তার স্ত্রী ঢাকা ছেড়ে ওই জংলা টাইপের জায়গা গিয়ে থাকতে হবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এই নিয়ে মন কষাকষিও কম হলো না। এই বুড়ো বয়সে এসে তোমাকে সত্যি মাথা খারাপ হয়ে গেল? দরকার কি ঢাকার বাড়ি বিক্রি করে এই জংলা জায়গায় বাড়ি কেনার? আজি, আমাকে বুড়ো বলছো? আমার বয়স এখন তো 50ও হয়নি। বুড়োকে বুড়ো বলবো না তো কি বলবো? তোমার মেয়ের বয়স এখন 20 বছর চলছে, 2 দিন পরে বিয়ে দিতে হবে, আর এখন তুমি বাড়ি বিক্রি করে জঙ্গলে বসবাস করবে। এইগুলা কেমন কথা? ঢাকা শহরের চিৎকার চেঁচামেচি শুনে আমি বিরক্ত। সারা জীবন তো এই চেঁচামেচির মধ্যেই কাটালাম। তাছাড়া আমি ভাবছি এবার আমি একটা বই লিখব। বই লেখার জন্য এরকম একটা বাড়ি দরকার। পুরনো ঢাকার মতো কোলাহলপূর্ণ জায়গায় আর যাই হোক লেখালেখি সম্ভব না। ইস, আসছে আমার লেখক। বিপদ আপদেরও তো একটা ব্যাপার আছে নাকি? যদি বিপদে পড়ি, কে যাবে ওই জঙ্গলের ওখানে আমাদের সাহায্য করতে?
সব আত্মীয় স্বজন এখানে, আর তুমি কি না? সত্যি কিচ্ছু বলার নেই। আমি কে? আমি বললেই কি আর না বললেই কি? তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো, কিছুই হবে না। নিরিবিলি পরিবেশে তোমারও ভালো লাগবে। আমি আর কিছুই বলবো না, যা খুশি করো। সত্যিই কিছু বলার নেই। বাড়ি কেনার পর আর কেউ খুশি না হলেও একজন খুব খুশি হলো, আর সে হচ্ছে শহীদুল্লাহ সাহেবের ছোট মেয়ে দ্রোহী। দ্রোহীর কাছে সবচেয়ে বেশি পছন্দ হলো বাসার ছাদটা। এই ছাদে দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আশেপাশে বাড়ি নেই, তবে একটু দূরে একটা ভাঙা বিল্ডিং। কোন এক সময় ওই বিল্ডিং এ কোন একটা কারখানা ছিল মনে হয়। এখন কারখানা নেই, তবে বিল্ডিংটি আছে। ছাদের আরেক পাশ থেকে ঘাটও দেখা যায়, একটু দূরেই নদী। সবাই বলে এটা নাকি মসজিদ ঘাট, কিন্তু ঘাটের আশেপাশে কোথাও মসজিদের নামগন্ধও নেই। শহরের আশেপাশে এরকম গ্রাম্য এলাকা আছে, তা না দেখলে বোঝা খুবই কঠিন। দ্রোহীর খুশি দেখে তার বাবা শহীদুল্লাহ আরো বেশি আনন্দিত হলেন। হাসি মুখে মেয়ের কাছে গিয়ে বললেন, কিরে, কেমন দেখি? দারুণ বাবা, একদম মনের মতো। এই না হলে আমার মেয়ে। নদীর বাতাস দেখেছিস কেমন? মাঝে মাঝে বিকেলে নদীর পাড়ে হাঁটবি, দেখবি অন্যরকম আনন্দ। আচ্ছা বাবা, দূরে একটা ফ্যাক্টরির বিল্ডিং দেখছো? হ্যাঁ, দেখবো না কেন? ফ্যাক্টরি তো বন্ধ। ফ্যাক্টরির পাশে না একটা পুকুর আছে। না মানে ফ্যাক্টরি ঠিক পাশে না, পেছনের দিকে। না, ওইটা দেখিনি। থাকবো যেহেতু এখানে, কত কিছুই তো দেখবো। ওই জায়গাটা না আব্বু আমার খুব পছন্দ হয়েছে। আমি না গিয়েছিলাম ওখানে। কখন গেলি? আজকেই গিয়েছিলাম সকালবেলা। এই এলাকার আসল সৌন্দর্য কিন্তু সকালেই। তাই নাকি? কাল ঘুরে আমিও যাবো ভাবছি। এখন থেকে প্রতিদিন সকালে হাঁটবো। আমিও তাহলে তোমার সাথে হাঁটবো বাবা। অবশ্যই, বাপ মেয়ে মিলে একসাথে হাঁটবো। তোর মায়ের মাথা ঠান্ডা হয়েছে? এখানে আসার আগে যে হোম বিতম্বি শুরু করছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মাকে তো নর্মালি দেখলাম। যাক, বাঁচা গেছে। তবে আরো নর্মাল হয়ে যাবে। নির্জন জায়গায় থাকার মজাই আলাদা। সেটা যখন বুঝবে তখন এমনিতেই আনন্দ ভাসতে শুরু করবে। আমারও তাই মনে হয় বাবা। প্রথম সপ্তাহটা বেশ ভালোই কাটলো শহীদুল্লাহ সাহেবের পরিবারের। পুরনো এই বাড়িতে আসবাবপত্র গোছাতে গোছাতেই সময় চলে গেল অনেকটা। শহীদুল্লাহ সাহেব পিকআপ ভ্যানে করে আরো কিছু আসবাবপত্র কিনলেন। মজার বিষয়, সে আসবাবপত্রগুলোর ডিজাইনও বেশ পুরনো। আগের আমলের জিনিসের মতো ডিজাইন দেখে বেশ ক্ষেপে গেলেন রওশনারা। স্বামীর উপর বেশ রাগ হলো তার। এমনিতে আদিম যুগের একটা বাড়ি, তার উপর যদি এমন আদিম যুগের আসবাবপত্র দিয়ে ঘর ভরে রাখা হয়, তখন কার না মেজাজ খারাপ লাগবে? একটু নয়, বেশ অভিমান হলো তার। রাগ করেই স্বামীকে জানালেন তার এই অভিমানের কথা। তোমার সমস্যা কি আমাকে একটু বলবে? সমস্যা? আমার আবার কিসের সমস্যা? টাকা দিয়ে এই পুরনো আমলের জিনিসপত্র কেনার কোনো মানে হয়? আজীব, এই কারণে তুমি রাগ করছো? টাকা দিয়ে হাবিজাবি আসবাবপত্র কিনে তুমি ঘর বাড়ি ভরে ফেলছো, আর আমি রাগ করবো না? হাবি যাবি আর্ট বলে তো একটা ব্যাপার আছে নাকি? এগুলো তুমি বুঝলে তো ভালোই হতো। শুধু জাঁকজমক জিনিস পছন্দ করো। দৃষ্টিভঙ্গিটাকে একটু শৈল্পিক করো, বুঝেছো? তোমার এরকম ফালতু শৈল্পিক চিন্তা ভাবনা নিয়ে তুমি থাকো। আমি তো আছি। আচ্ছা, আমি যে বইটা লিখবো সেটা কাকে উৎসর্গ করা যায় বলো তো? ফালতু কথা শুনিও না। তোমার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, আসছে বই লিখতে। আমি রান্না চড়াতে গেলাম। তোমার এরকম আজীব কথা শুনবার সময় আমার নেই। যাও যাও, সারা জীবন রান্না করা ছাড়া তোর কিছুই করতে পারলে না। কিছু যখন পারিনি আর পারবো না, পারলে একদিন রান্না করে খেয়ে দেখো। আরো বেশ কয়েকটা দিন কাটলো। আশেপাশে দোকান কিংবা অন্য কোনো বাড়ি না থাকায় বেশ ঝামেলাতেই পড়লেন শহীদুল্লাহ সাহেব। তবুও তিনি খুশি। হাজার ঝামেলা হলেও এরকম নীরব নিরিবিলি জায়গায় থাকবার সৌভাগ্য কজনের হয়? শহীদুল্লাহ সাহেবের মেয়ের কাছেও এই জায়গা বেশ পছন্দের। প্রতিদিনই নিয়ম করে সে এখন নদীর পাড়ের রাস্তাটা ধরে হাঁটে। বিশেষ করে বিকেলে নদীর পাড়ের বাতাসটা দারুণ লাগে তার কাছে। তবে একদিন হঠাৎ করে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা।
সন্ধ্যায় কি মনে করে যেন ছাদে উঠেছে দ্রোহী। দেখলো বাসা থেকে একটু দূরের পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে কেউ একজন মাটি খুঁড়ছে। সে জানে ছাদ থেকে জোরে কিছু জিজ্ঞেস করলেও ওই ফ্যাক্টরির সামনে পর্যন্ত যাবে না। তবুও সে ছাদ থেকে চিৎকার করে ওই মাটি খোঁড়া লোককে ডাকবার চেষ্টা করলো। যখন দেখলো ওই লোক নিজের মতো করে মাটি খুঁড়েই যাচ্ছে, তখন সে কাউকে কিছু না বলে কৌতূহল মেটানোর জন্যই নিজেই বাড়ি থেকে বের হয়ে গেল। সন্ধ্যার আলো অনেকটাই নিভে এসেছে। এমন সময় একা একা বের হওয়া ঠিক হবে কি হবে না সেটা একবারও মাথায় আসলো না দ্রোহীর। একদম সোজা ওই লোকের সামনে চলে গেল সে। কি করছেন আপনি এখানে? মাটি খুঁড়তাছি, দেখতেছেন না? এদিকে তো কেউ আসে না, তাই জিজ্ঞেস করছি মাটি কেন খুঁড়ছেন? কবর দেয়ার লাগা মাটি খুঁড়ি। দেখেন না, টাটকা লাশ রেখা দিছি, এটা তো কবর দিতে হইব নাকি? লাশ? কিসের লাশ? কি বলছেন এগুলা? আর এখানে কবর দিবেন মানে? আপনার পাশে তো লাশ রাখা, চোখ কি কানা? আশ্চর্য, ঠিকই তো, লাশ। এটা কার লাশ? আজিব, আপনি এখানে কবর দেওয়ার পরিকল্পনা করছেন? আপনার সাহস তো কম না। আমি এক্ষুনি সবাইকে ডাকছি। এই নির্জন জায়গায় মানুষ পাইবেন কই? ডাকেন, যারে খুশি ডাকেন। মানুষ মেরে আপনি এখানে কবর দিবেন? এটা আমি কখনো হতে দেব না। আমি শিওর এটা সাধারণ কোনো লাশ না। আপনি কাউকে ঠিক খুন করে এখানে লাশটা পুঁতে ফেলতে চাইছেন, তাই না? আপনার যা খুশি করেন, আমি কি আপনারে বাইন্দা রাখছি? আমাকে বেঁধে রাখেননি, তবে আপনাকে বেঁধে পুলিশের কাছে দেবার ব্যবস্থা আমি করছি, দাঁড়ান। দ্রোহী দৌড়ে ছুটে এলো বাড়িতে। এই সন্ধ্যায় কেউ একজন বাড়ির সামনে লাশ কবর দেবে, এটা কোনোভাবেই হতে দেবে না। দৌড়ে বাবার কাছে গেল দ্রোহী। অনেক বেশি দ্রুত দৌড়ে আসার কারণে অল্পতেই হাঁপিয়ে গেছে সে। বাবার সামনে যাওয়া মাত্রই দ্রোহী বলল, বাবা, বাবা, তাড়াতাড়ি আসো, ওখানে কেউ একজন লাশ কবর দিচ্ছে। কি বলছিস? কিসের লাশ? কোথায় কবর দিচ্ছে? বাড়ির পিছনে ওই যে ফ্যাক্টরি আছে না, ওটার সামনে। প্লিজ প্লিজ বাবা, তাড়াতাড়ি আসো। চল চল, আমাদের নতুন দারোয়ানটা কই? রহমত, এই রহমত। জি স্যার। এই চলো চলো, কে নাকি বাসার সামনে কবর দিচ্ছে। কি কোন স্যার, কেডা কবর দিব? জ্বর সাথে নিয়ে আসো আমার সাথে। ঠিক আছে স্যার। বাসা থেকে ছুটে গেল দ্রোহী, দ্রোহীর বাবা শহীদুল্লাহ সাহেব এবং দ্রোহীদের বাসার নতুন দারোয়ান রহমত। সন্ধ্যা প্রায় শেষই বলা যায়, কারণ আকাশ এখন প্রায় অন্ধকার হতে শুরু করেছে। টর্চ নিয়ে আগে আগে ছুটে চলেছে রহমত। রহমতের পেছনেই শহীদুল্লাহ সাহেব এবং দ্রোহী। তিনজনেই ফ্যাক্টরির সামনে এসে বড় ধরনের একটা ধাক্কা খেল। সবচেয়ে বড় ধাক্কা খেল দ্রোহী। সে পুরোপুরি অবাক হয়ে বলল, বাবা, আমি এখানে কবর দেবার জন্য মাটি খুঁড়তে দেখেছিলাম। আমি নিশ্চিত আমি তোমাদেরকে ডাকতে গিয়েছি, তখন সে লাশ নিয়ে পালিয়েছে। পাগলের মতো কথা বলছিস কেন? লাশি খেল না যে মন চাইলে নিয়ে দৌড় দিয়ে পালাবে। আমি নিশ্চিত বাবা, তবে এই জায়গাতেই মাটি খোঁড়া হয়েছিল। স্যার, মাটি খুঁড়লে তো একটু হইল চিহ্ন থাকবো, কিন্তু টর্চ দিয়ে দেখেন এদিকে তো কোনো চিহ্ন নাই। আমার মনে হয় তুই ভুল দেখেছিস। একে একে এদিকে এসেছিস কেন? বাবা, আমি মোটেও ভুল দেখিনি। আমি ছাদ থেকে এই দৃশ্য দেখে নেমেছি। এরপর দৌড়ে যখন এদিকে আসলাম, তখন দেখি এক বয়স্ক লোক একটা লাশ দিয়ে এখানে কবর দেবার চেষ্টা করছে। আমি মোটেও ভুল দেখিনি বাবা। রহমত, তুমি টর্চ দিয়ে ভালো করে জায়গাটা সার্চ করো। আমার মনে হয় না কিছু দেখতে পাবে, তবুও ভালো করে দেখো। ঠিক আছে স্যার, আমি দেখছি। আমি নিশ্চিত বাবা, এদিকেই কোথাও সে লুকিয়ে আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে। যত দিন যেতে লাগলো, শহীদুল্লাহ সাহেবের পরিবারের কাছে বিভিন্ন রকম খটকা লাগতে শুরু হলো। বাড়ির মধ্যে থেকে শুরু করে আশেপাশে
অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। কিছু ঘটনা দ্রোহীর চোখে যেমন পড়লো, ঠিক তেমনি কিছু ঘটনা দ্রোহীর বাবা মায়ের চোখও এড়ালো না। একদিন তো রাতের বেলা অদ্ভুত সব শব্দ শুনতে পেল তারা। এই, তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? অনেকটা নুপুরের মতো শব্দ আসছে। দ্রোহী নুপুর পড়েছে নাকি? আর এত রাতে দ্রোহী নুপুর পড়বে কেন? এত রাতে তাহলে এত জোরে নুপুরের শব্দ কোত্থেকে আসবে? ভূত প্রেত না তো? ফালতু কথা বলবেন আপনি। ফালতু কথা শুনলে মেজাজটা খারাপ হবে। দাঁড়াও, দ্রোহীকে ডাক দিই। ও নিশ্চয়ই ঘরে একা একা ভয় পাচ্ছে। নাকি চোর ডাকা? শব্দটা তো মনে হয় ছাদের উপর থেকেই আসছে। দাঁড়াও, লাঠিতে দাও, ছাদে গিয়ে দেখে আসি। দারোয়ান করি। একা একা ছাদে যাবার দরকারটা কি? আর যে দারোয়ান রেখেছ, আশেপাশে কোনো বোমা ফাটলেও তো তার ঘুম ভাঙবে না। তার যে দাঁড়াও, আমি বরং দ্রোহীকে ডাক দেই। যাও, ডাক দাও। দ্রোহী, এই দ্রোহী। জি মা। ঘুমাচ্ছিস? না, ঘুমাইনি। এই, তুই নুপুরের শব্দ পেয়েছিস? তোর বাবা ভেবেছে তুই বুঝি নুপুর পরে হাঁটছিস। শব্দ তো অনেকক্ষণ ধরেই পাচ্ছি, আর আমি নুপুর পরে হাঁটবো কেন? বাড়িতে আবার ভূত প্রেতের আসর হলো না তো? উদ্ভট টাইপের কথা বলো না তোমা। ছাদ থেকেই তো মনে হচ্ছে শব্দটা আসছে। ছাদটা একবার দেখে এলেই তো হয়। আরে এত রাতে ছাদে যাবার দরকারটা কি? বাবা, তোমার হাতে লাঠি কেন? তোর মাকে আমিও ছাদে যাবার কথাই বলেছিলাম। চল, ছাদটা দেখে আসি। চলো। সেদিনের পর থেকে প্রায় প্রতিদিন রাতে নুপুরের শব্দ হয়। চিৎকার চেঁচামেচির শব্দও শোনা যায় মাঝে মাঝে। তবে কেউ যদি ছাদে যায় তাহলে কিছুক্ষণের জন্য শব্দ বন্ধ হয়ে যায়। কিন্তু ছাদের থেকে চলে আসলেই শুরু হয় সেই অসহ্যকর নুপুরের শব্দ। প্রতি রাতে এমন শব্দে অতিষ্ঠ হয়ে উঠছে শহীদুল্লাহ সাহেবের পরিবার। দ্রোহী তো এখন রাতে ঠিক মতো ঘুমোতে পর্যন্ত পারে না। ঘুমোলেই মনে হয় ঘরের মধ্যে কেউ একজন হাঁটছে। কিছু ব্যাপার আছে যা চোখে না দেখলেও অনুভব করা যায়। ঠিক তেমন ভাবে দ্রোহী, রসনারা কিংবা শহীদুল্লাহ সাহেব তিনজনই অনুভব করতে পারেন অশরীরী কিছু একটা ঘোরাফেরা করছে ঘরের মধ্যে। আবার হঠাৎ হঠাৎ কারো না কারো চোখে পড়ে যায় অস্বাভাবিক কোনো দৃশ্য। এই তো সেদিন শহীদুল্লাহ সাহেব দেখলেন একটা বয়স্ক লোক সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি কে কে বলে সেই লোকের পিছু পিছু যেতেই সিঁড়ির মধ্যেই অদৃশ্য হয়ে গেল লোকটি। এরকম উদ্ভট টাইপের জিনিস দেখে উনি বেশ ভালোই ধাক্কা খেলেন। This track was downloaded from FusionBD.com. চিন্তা করলেন বাড়িতে মানুষ কম, তাই হয়তো এমন হচ্ছে। তার ভাইয়ের মেয়েকে কয়েকদিনের জন্য এখানে বেড়াতে আসতে বললেন তিনি। তার ভাইয়ের মেয়ে অ্যানি খুশি হয়ে চলে আসলো। ছোটবেলা থেকেই দ্রোহীর সাথে আইনের খুব ভাব, তাই এই বাসায় থাকতে কোনো সমস্যাই হলো না আইনের। তবে ভূত প্রেত নিয়ে তার গল্প করতে বেশ ভালো লাগে বলে দ্রোহীর সাথে বেশিরভাগ সময় ভূত নিয়ে কথা বলতে লাগলো সে। বাড়ির সব ভৌতিক কাহিনী প্রথম দিনেই শুনে ফেল সে। তাছাড়াও একটা শার্লক হোমসের মতো ভাব ফুটিয়ে সে বাড়ির এপাশ ওপাশ দেখতে লাগলো। আচ্ছা আপু, তোমার কি মনে হয় সত্যি সত্যি কেউ তোমার বাসার ছাদে নুপুর পরে হাঁটে? ব্যাপারটা কিন্তু বেশ রহস্যের গন্ধ পাচ্ছি। তোমার কি মনে হয় ভূত প্রেত? শব্দ তো আসে, এখন কতটুকু সত্য মিথ্যা সেটা তো বলা কঠিন, কারণ ছাদে গেলে তার কাউকেই পাওয়া যায় না। এমনটা কি হতে পারে তোমরা ছাদে যাওয়ার সাথে সাথে সেটা অদৃশ্য হয়ে যায়? মানে তোমরা চলে আসলে সেটা আবার হাঁটতে শুরু করে? একটা সিসিটিভি লাগিয়ে দেখবে। মশা মারতে কামান দাগানো কোনো দরকার আছে? ভূত আছে কিনা সেটা সিসিটিভি লাগাবো না দেখার জন্য? খেয়ে দে তো আর কোনো কাজ নেই আমার। তাহলে বল না আপু, এটার ব্যাখ্যাটা কি? অ্যানি, তোর সমস্যা কি জানিস? তুই ছোটবেলা থেকে প্রচন্ড বেশি কথা বলিস। এটা আমার একদমই পছন্দ না। নুপুরের আওয়াজের কোনো ব্যাখ্যা আমি পাইনি। রাতে তো আমার ঘরেই ঘুমাবি, যখন আওয়াজ শুনবি তখন নিজে নিজে ব্যাখ্যা মেলানোর চেষ্টা করিস, ঠিক আছে? এটা একটা ভালো আইডিয়া। আর আপু, তুমি যে লাশ কবর দিতে দেখলে কিন্তু পরে গিয়ে দেখলে কিছুই নেই, সেটার ব্যাখ্যাটা কি?
আজীব, সবকিছুর এত ব্যাখ্যা চাইলে জীবন চলে নাকি? তবু বলো না আপু, কি হতে পারে? আর এরপর কি আর কখনো এমন দেখেছো? না, এরপর আর দেখিনি। তবে অনেক ভেবেচিন্তে যেটা মনে হয়েছে সেটা আমার চোখে ভুলও হতে পারে। তার 2 দিন আগে আমি একটা ভূতের উপন্যাস পড়ছিলাম। সেই গল্পটি না আমার মাথায় গেঁথে গিয়েছিল। এর কারণে এরকম অস্বাভাবিক দৃশ্য দেখতেই পারি, হতেও পারে। আপু, আমারও এরকম একটা দৃশ্য দেখার খুব ইচ্ছে। ইস, আমাদের বাসায় যদি এমন অতিপ্রাকৃত কোনো ঘটনা ঘটতো তাহলে কত ভালো হতো। চিন্তা করিস না, এখানে যেহেতু কয়দিন থাকবি, ব্যাখ্যার অতীত অনেক কিছুই দেখতে পারবি। তাই যেন হয়। প্রথম 2 দিন অ্যানির কাছে বাড়িটা বেশ ইন্টারেস্টিং মনে হলো। সামনে একটা নদীর ঘাট, আশেপাশে কোনো বাড়ি নেই। হ্যাঁ, ভুতুরে ভুতুরে ভাবটা বাড়ির মধ্যে প্রবল। তবুও বাড়িটায় না একটা দারুণ ব্যাপার আছে। বাড়ির ভেতরটা একটু কেমন যেন ঠান্ডা ঠান্ডা। পুরোনো দিনের বাড়ি বলেই হয়তো এমন ঠান্ডা একটা ফ্লেভার আছে। বাড়ি ঘরেরও আবার ফ্লেভার আছে। অ্যানির নাক আসলেই অদ্ভুত। নয়তো বাড়িঘর নিয়ে কেউ এত বিচার বিশ্লেষণ করে? শহীদুল্লাহ সাহেবকে অ্যানি চাচু বলেই সম্বোধন করে। চাচুর সাথে অ্যানির অনেক বেশি কথা না হলেও সময়ে অসময়ে আবদার করতে অ্যানির কোনো সমস্যা হয় না। এই তো হঠাৎ করে একটা আবদার করে বসলো অ্যানি। আচ্ছা চাচু, তুমি যে জংলা জায়গায় আসে, তোমার এর পেছনে প্রধান কারণ কি? তেমন কিছু না রে মা, সারা জীবন কোলাহল থেকে আমি বিরক্ত। এই জায়গাটা নির্জন দেখে বেশ মনে ধরলো। জায়গাটা শুধু নির্জন না, একটু বেশি নির্জন। আশেপাশে কোনো দোকান পর্যন্ত নেই। কিছু লাগলেও তো ঝামেলা। সবকিছু কি আর একসাথে পাবি? একটু ঝামেলা তো হবেই। চাচু, এখান থেকে লোকালয় মানে মানুষজন দেখা কত দূরে গেলে পাওয়া যাবে? খুব বেশি দূর না, একটু হাঁটতে হয় দেখে অনেক বেশি দূর মনে হয়। আসলে 10 থেকে 15 মিনিট হাঁটা পথ। চাচু, আমার না তোমাদের এলাকার চারপাশ খুব দেখতে ইচ্ছে করছে। আমি একা একা দেখলে কোনো সমস্যা নেই তো? কি সমস্যা? তুই দেখবি তোর মতো, তবে ঘুরতে গিয়ে আবার হারিয়ে যাস না। চাচু, আমি কিন্তু ইউনিভার্সিটিতে পড়ি, হারিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। অ্যানি যতটা মজা পাবে ভেবেছিল তার সবটুকুই 3 দিনের মধ্যে ফিকে হয়ে গেল। কারণ অ্যানির চোখেও অস্বাভাবিক এক দৃশ্য দেখা দিল। তবে অ্যানিরটা আরো একটু ব্যতিক্রম। বিকেলবেলা সূর্যের পড়ন্ত আলোতে অ্যানি খেয়াল করলো একটি মেয়ে ছাদের উপরে উঠছে। মেয়েটিকে দেখে অ্যানিও দৌড়ে ছাদে আসলো এবং খেয়াল করলো ছাদে কেউ নেই। সে ছাদে এসে বেশ ভালো একটা ভাবতে খেল। পুরো ব্যাপারটা একটু তো রহস্য আছে, কোথাও কোনো একটা ঝামেলা তো অবশ্যই আছে, কিন্তু সেই ঝামেলাটা কি সেটা ধরতে পারছে না। অ্যানি জনের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলল, চেষ্টা করলো এরকম অদ্ভুত দৃশ্যগুলোর কোনো একটা ব্যাখ্যা দাঁড় করাতে। আপু, একটা বিষয় নিয়ে আমি খুব কনফিউজ। এটা আর নতুন কি? তুই তো সবকিছু নিয়েই কনফিউজ। আমি কিন্তু ফান করছি না। যাই হোক, পুরোনো দিনের ঘটনা যে মাঝে মাঝে চোখে দেখা যায়, এ ব্যাপারে কিছু জানো? মানে কি? পুরোনো দিনের ঘটনা কিভাবে চোখে দেখা যায়? কি বলছিস আবল তাবল বলতো? আপু, আবুল তাবুল কিছু বলছি না। কিছু কিছু অস্বাভাবিক ঘটনা মাঝে মাঝে চোখে এসে ধরা পড়ে। আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না, তবে কেন জানি মনে হচ্ছে আমরা এরকম কোন একটা কিছুর মধ্য দিয়ে যাচ্ছি। যেমন যেমন তোমরা মাঝে মাঝে অস্বাভাবিক কিছু দেখো। যেমন চাচু একদিন দেখলো বৃদ্ধ একটা লোক সিঁড়ি দিয়ে যাচ্ছে, কিংবা তুমি একদিন দেখলে দূরের ফ্যাক্টরির পাশে কেউ কবর খুঁজছে, কিংবা ধরো প্রায় রাতে যে নূপুরের শব্দ শুনতে পাওয়া যায়, এর পেছনে মূল কোন একটা কারণ আছে। কি হতে পারে সেটা? মূল কারণ কি হতে পারে সেটা আমি কি করে বলবো? আহা, কি করে বলবো বললে তো হবে না, মাথা খাটাও, দেখো তোমার মাথা কি বলে। মাথা খাটিয়ে কোনো লাভ নেই, মাথা খাটালে বারবার একই উত্তর আসে। কি উত্তর? উত্তর হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, বুঝলি? মানে খুবই সিম্পল। তুই আজাইরা আমাদের এখানে ঘুরতে এসেছিস,
তাই তোর মস্তিষ্ক এখনো শয়তানের দখলে। আপু, আমি এত বড় একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আর তুমি আমার সাথে মজা নিচ্ছ। আমার তোমাদের এই বাড়ি সম্পর্কে কৌতূহল প্রচন্ড পরিমাণ বেড়ে গেছে। কিছু একটা তো অবশ্যই আছে। ফাইন, সেই কিছু একটা নিয়ে তুই গবেষণা করতে থাক। যে কয়দিন তোর এখানে থাকা হবে তুই গবেষণা নিয়ে ব্যস্ত থাক, ওকে? আচ্ছা আপু, বলো তো তুমি ঠিক কোন সময়টাতে দেখেছিলে যে লাশটা কবর দিচ্ছিল? এই তো সন্ধ্যার পরে, ঠিক রাত নামার আগে যে অল্প আলোটুকু থাকে সেই সময়টাতে। এখন থেকে দেখো আমি কি পরীক্ষা করি। সমাধান একটা না একটা তো বের করে ছাড়বো, তারপর এখান থেকে যাব। সত্যি সত্যি আইনি একটা ব্যাখ্যা দাঁড় করবার জন্য উঠে পড়ে লাগলো। তার কৌতূহলের যেন কোনো শেষ নেই। রাতে নুপুরের শব্দ থেকে শুরু করে সবকিছু নিয়ে সে সত্যি রীতিমতো গবেষণা শুরু করলো। প্রতিদিন সন্ধ্যায় একা একা চুপি চুপি ছাদে গিয়ে বসে থাকতেও শুরু করলো সে। ছাদে বসে থাকার উদ্দেশ্য কাউকে কি কবর খুঁড়তে দেখা যায় কিনা, এবং 2 দিনের মাথায় তার চোখেও একই দৃশ্য ধরা পড়ল। কেউ একজন জান প্রাণ দিয়ে মাটি খুঁড়ে যাচ্ছে। সে ছাদের উপর থেকে গভীর মনোযোগে দৃশ্যটা দেখে চলছে। যে লোকটি কবর খুঁড়ছে তার পাশেই সাদা কাপড়ে পেঁচানো একটি লাশ রাখা। সেটা ঠিক চাদর নাকি কাফনে মোড়ানো তা এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না। এমন দৃশ্য যেহেতু দ্রোহী আগেও দেখেছে, তাই অ্যানির মনে হলো তার সামনাসামনি দেখার চাইতে ছাদে বসে দেখাটাই নিরাপদ। তবে একটা ব্যাপার সে নিজেই বুঝল না। এরকম অস্বাভাবিক একটা দৃশ্য দেখার পরেও তার বিন্দুমাত্র ভয় লাগলো না। তবে পুরো দৃশ্য দেখে সে যখন বেশ স্বাভাবিকভাবে নিচে নেমে আসলো, সেদিন রাতেই ঘটল ঘটনা। রাত তখন 2:30। সবাই সবার মতো ঘুমোচ্ছে। হঠাৎ করেই আপু, শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ, এরকম ভয়ঙ্কর ভাবে হাসছে কে? বুঝতে পারছি না তো। চাচুকে ডাক দিব? দেখো ব্যাপারটা কি। দাঁড়া, আমি ডাকছি। বাবা, মা, কিসের শব্দ হচ্ছে? হাসছে কে? আমি নিজেও তো বুঝতে পারছি না শব্দটা কিসের হচ্ছে। একবার মনে হলো বাইরে থেকে শব্দ হচ্ছে, আর একবার মনে হলো ঘর থেকে শব্দ হচ্ছে। কোনো একটা সমস্যা আছে এখানে, অবশ্যই কোনো একটা সমস্যা আছে। তুমি অবশ্যই এই এলাকায় তার খোঁজ নেবে, নিয়ে ভালো কাউকে দিয়ে বাড়িটায় ভূত প্রেতের আসরের বন্ধের ব্যবস্থা নেবে। প্রতিদিন আর এরকম ভালো লাগে না। আচ্ছা, কোথাও একটা বাড়ি নেই, অথচ বিকট শব্দে এখনো কেউ একজন হাসছে। পরের দিন সত্যি সত্যি শহীদুল্লাহ সাহেব একা একাই পুরো এলাকা ঘুরে বেশ কয়েকজনের সাহায্য নিয়ে একজন ঝাড়ফুঁক করে এমন মানুষ ধরে নিয়ে আসলেন। যদিও তিনি এসবে একদমই বিশ্বাসী না, তারপরেও ঝাড়ফুঁক করেও যদি রাতের বেলা এরকম হাসির শব্দ শোনা থেকে বিরত থাকা যায় তাহলেই বা খারাপ কি। তবে শহীদুল্লাহ সাহেব সেই মানুষের কণ্ঠস্বর শুনে খুব অবাক হলেন। দেখতে আহামরি না হলেও কণ্ঠস্বর ভীষণ মিষ্টি। উনি এসেই বাড়িটা দেখে কপাল কুঁচকে ফেললেন। তারপর শহীদুল্লাহ সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই বাড়িতে আপনারা কয়দিন ধরে থাকেন? এই তো কিছুদিন হলো কিনলাম। এই বাড়িতে থাকতে আপনাদের সমস্যা হবে? বাড়িতে বেশ কিছু সমস্যা আছে। এই বাড়িতে ফাঁসি দেওয়া আত্মা আছে। ফাঁসির আত্মা আশেপাশেই ঘোরাঘুরি করে। ফাঁসির আত্মা এখানে কেন থাকবে? আপনার পরিবারের কেউ ফাঁসি না দিলেও কোনো এক সময় এই বাড়িতে কেউ ফাঁসি দিয়েছে। এই বাড়িতে কেউ না থাকাটাই ভালো। ফাঁসির আত্মা খারাপ জিনিস, খুবই খারাপ, খুবই খারাপ জিনিস। কি বলছেন এসব? আমি ঢাকার বাড়ি বিক্রি করে এখানে এসে সেটেল হয়েছি, আর আপনি কিনা বলছেন এখানে না থাকাটাই ভালো। যা বলছি সত্যিই বলছি। আপনি এখানে থাকলে
কোনোদিনও সুখী হইতে পারবেন না। একটা না একটা সমস্যা আপনার হবেই। আবার এমনও হতে পারে আপনার পরিবারের কারো জীবনের উপর ঝুঁকি আসতে পারে, সে সম্ভাবনাও কিন্তু আছে। তাহলে আপনি বলেন সমাধান কি? এর স্থায়ী কোনো সমাধান আমার জানা নাই। আপনি এখান থেকে পরিবার পরিজন নিয়ে চলে যান, আপনার জন্যই ভালো হবে। তবে যতদিন থাকবেন ততদিন আমি আপনার বাসায় একটা ব্যবস্থা করে দিতে পারি। তবে সেই ব্যবস্থা একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি ব্যবস্থা? আমি আপনার বাসার চারপাশে 4টা খুঁটি পুঁতে রাখবো। ঠিক পুরোপুরি পুঁতে রাখবো না, খুঁটির অর্ধেক বাইরে থাকবে। সেখানে কিছু তাবিজ থাকবে। যতদিন ওটা ঠিক মতো থাকবে আপনার বাসায় আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু ভুলেও যদি আপনি কিংবা অন্য কেউ সেটা তুলে ফেলেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি আরো বলছি, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি এটার ব্যবস্থা করেন, আমি দেখে রাখবো। তবে খুব ভালোভাবে দেখে রাখবেন, তা না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, অবশ্যই। বাসার চারপাশে 4টি খুঁটি পুঁতে রাখা হলো। ঠিক খুঁটির কারণেই কিনা শহীদুল্লাহ সাহেব বুঝতে পারলেন না বাড়ির সব অস্বাভাবিক কর্মকাণ্ডগুলো একদম বন্ধ হয়ে গেল। এমনকি সবাইকে এই ব্যাপারে বেশ খুশিই মনে হলো। তবে কিছুদিন পর যখন অ্যানি চলে যাবে তার আগে অ্যানি কিছু নিজের যুক্তি দিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করালো এবং সেটা সে দুইয়ের সাথে আলোচনাও করলো। আচ্ছা, তুমি কি তাহলে আমার কথাটা বুঝতে পারছো? বুঝবার চেষ্টা করছি আমি। আমি কিন্তু কিছুটা নিশ্চিত যে ঘটনা আসলেই তাই। এরকমটা কিন্তু হয়, অনেক সময় এই জিনিসটা আমরা বুঝতে পারি না। কোন এক সাইকোলজিস্ট হয়তো ব্যাপারটার একটা ভালো ব্যাখ্যা দাঁড় করাতে পারবে। তার মানে তুই বলতে চাচ্ছিস মাঝে মাঝে এমন সব ঘটনা আমাদের চোখে পড়ে যায় যে ঘটনাগুলো অতীতে ঘটে গেছে, যার অস্তিত্ব আগে ছিল কিন্তু এখন নেই। ঠিক তাই। তবে এরকমটা যে সবসময় দেখা যায় তা না। তবে কোনো একটা সময় প্রকৃতি পুরো ব্যাপারটা কারো না কারো চোখের সামনে নিয়ে আসে। আপু, আমার কি ধারণা জানো? কি? আমার ধারণা তোমাদের এই বাড়িটা অভিশপ্ত। চাচু যে লোকটাকে নিয়ে এসেছিল সে ঠিক কথা বলেছে। তার কথা যদি বিশ্বাস করো তাহলে দেখবে 2 এ 2 4 এমনিতেই মিলে যাচ্ছে। তার মানে এই বাড়িতে ফাঁসিতে ঝুলে মারা গেছে এমন কোন মানুষের আত্মা ঘোরাফেরা করছে? তুই কি সেটা বলতে চাচ্ছিস? হ্যাঁ, তবে আমার মনে হয় ব্যাপারটা আরো একটু ইন্টারেস্টিং। এই বাড়িতে আগে ঠিক যেমন ভাবে মানুষ থাকতো তোমরা মাঝে মাঝে সেই দৃশ্যগুলোই দেখতে পাও। যদি নিজের কল্পনার উপর ছেড়ে দাও তাহলে সহজেই তুমি সেই বিষয়টা বুঝতে পারবে। যেমন ধরো, এই বাড়িতে একটা মেয়ে ছিল যে তোমার মতো খুব চঞ্চল, যার কাজ ছিল সময় অসময় ছাদের উপর দৌড়ে চলে যাওয়া, কিংবা রাতে ইচ্ছে করে দুপুর পরে পুরো বাড়ি হেঁটে বেড়ানো। কোন এক বৃদ্ধ লোক ছিল, সেটাও হতে পারে ওই মেয়েটার বাবা কিংবা দাদা, যার কাজ হয়তো ছিল ছাদে গিয়ে চেয়ার পেতে বসে থাকা। তোমরা তাদের মাঝে মাঝে দেখতে পাও। তোর আন্দাজে ছড়া ঢিল মিলেও যেতে পারে, কিন্তু এরকম এরকম টাইপ আজগুবি কথা কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস করাটা কঠিন না? এমন কিছু হতে পারে, আন্দাজে ঠিক না, অনুমান আর যুক্তির উপর নির্ভর করে আমি বলবার চেষ্টা করছি। অনুমান আর যুক্তি কিন্তু দুটো বিপরীত জিনিস। যুক্তিকে উদ্ভট টাইপের অনুমানের সাথে মিলিয়ে দিলে সে যুক্তি কিন্তু আর কোনো মূল্য থাকে না। তোর কথা মেনে নিচ্ছি, এই বাড়িতে কোনো এক সময় একটা পরিবার থাকতো, ধরে নিলাম সেখানে কোনো একটা মেয়েও ছিল, কিন্তু আমাদের এটা দেখতে পারার কারণটা কি? ওই যে বললাম না, পুরনো অস্বাভাবিক ঘটনা নতুন করে মানুষের চোখে পড়ে। তুমি যদি এই বাড়ির হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করো দেখবে আমার কথার যুক্তি তুমি ঠিক খুঁজে পাবে। এই বাড়িতে ওই মেয়েটি হয়তো সুইসাইড করেছিল, এমনও হতে পারে সুইসাইড করা সেই লাশটি কেউ একজন হয়তো কবর দিয়েছিল ওই ফ্যাক্টরির সামনে। তোমরা এখানে আসার পর হয়তো প্রকৃতি পুরো বিষয়টাই আবার নতুন করে তোমাদের চোখে দেখাচ্ছে।
বাড়িতে হয়তো সেই মেয়েটির আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে, যার নমুনাই তোমরা দেখতে পাচ্ছ। বুঝলাম, গোয়েন্দা বই পড়তে পড়তে তুই আসলেই গোয়েন্দা হয়ে গেছিস। আচ্ছা, সাধারণ একটা প্রশ্ন করি গোয়েন্দা ম্যাডাম। ধরে নিলাম একটি মেয়ে সুইসাইড করে আত্মহত্যা করবার কারণে তার আত্মা আমাদের বাসাতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা তো বৃদ্ধকে দেখতে পাই। আমি তো ওই লোকের সাথে কথা পর্যন্ত বলেছি, যে লোক লাশ কবর দেবার জন্য মাটি খুঁড়ছিল। এটার কারণ কি বলতো? উফ আপু, তোমাকে বুঝিয়ে বলে লাভ নেই। বললাম না, পুরনো ঘটনা নতুন করে ধরা দেয়। যাই হোক, আমি নিজেই কথা উল্টাপাল্টা করে ফেলছি, মাফ চাই। তোমার সাথে এটা নিয়ে কথা বলবো না। তুমি আমাদের বাসায় এসো, আবার যখন ছুটি পাবো তখন তোমাদের ভুতুরে বাসায় এসে থেকে যাবো। আচ্ছা ঠিক আছে, যখন খুশি চলে আসবি। ভূত নিয়ে তোর সাথে বিতর্ক প্রতিযোগিতা খেলবো, ঠিক আছে? বাসায় আর কোনো ঝামেলা নেই। শহীদুল্লাহ সাহেব এখন বেশ শান্তিতেই আছে। ঝামেলা নেই বললে অবশ্য ভুল হবে। একটা ছোট্ট ঝামেলা অবশ্য এখনো আছে, আর তা হচ্ছে তার দারোয়ান। কোনো কাজেই তাকে ঠিক মতো পাওয়া যায় না। যেহেতু ভূত প্রেত সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে, তাই তিনি সিদ্ধান্ত নিলেন বই লেখার কাজটাই এখন করবে। আর এই ব্যাপারে তার স্ত্রী রসনার সাথে কথা বলতে গিয়ে আবারও শুরু হলো ঝগড়া। তোমার সমস্যা কি বলো তো? 2 দিন পর পর কি বই লেখার ভূত তোমার মাথায় ওঠে? আমার সমস্যা না, আমি কিছু করতে গেলেই তোমার সমস্যা। তবে যাই হোক না কেন, এবার আমি একটা বই লিখবই। এই বাড়িতে আসার পর যেভাবে কাহিনী হচ্ছে, তাতে গল্প বানানো তেমন কঠিন কিছু না। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা একজনের গল্প নিয়েই আমার বইটা হবে। আমি মারা গেলে আমাকে নিয়ে বই লিখো। এখন আর কথা বলো না তো, তোমার এসব কথা শুনলে গা জ্বলে। তোমার গা তো জ্বলবেই। রান্না ছাড়া কিছু করতে পেরেছো জীবনে? ঈর্ষা, বুঝেছো? ঈর্ষা। তাহলে তুমিও একটা বই লিখে দেখাও। তোমার লেখা দরকার, তুমি লেখো। তোমাকে কি আমি না বলেছি? দেখো, তোমার সাথে ঝগড়া করার আমার বিন্দু মাত্র ইচ্ছা নাই। দ্রোহী কই? কোথায় আবার? ছাদে গিয়ে দেখো গে। বেশিরভাগ সময় তো ছাদেই থাকে। আমার মেয়ে আমার মতোই হয়েছে, বুঝেছো? তুমি তো এগুলো বুঝবা না, বুঝলে তো ভালোই হতো। সময়ের সাথে সাথে অনেক কিছুই ফিকে হয়ে যায়। 3 মাস পর ভূত প্রেতের ব্যাপারটাও ঠিক সেই রকম হলো। কারো মাথাতেই রইল না এই বাড়িতে যে সমস্যা আছে, কিংবা এই সমস্যার জন্য যে বাসার চারপাশে 4টা খুঁটি রাখা আছে, সেটাও কারো মনে রইল না। 3 মাস পর কোনো একদিন হঠাৎ করে একটি খুঁটি উধাও হয়ে গেল। কোনো মানুষ নাকি পশু পাখি খুঁটি উধাও করেছে, সেই খবরও রাখল না কেউ। দ্রোহী সারাদিন দ্রোহীর মতো থাকে, তাই খুঁটি কোথায় লাগানো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। শহীদুল্লাহ সাহেব সত্যি সত্যিই বই লিখতে শুরু করেছেন, তাই ভূত প্রেতের ব্যাপারটা নিয়ে তিনি ভাবছেন না। আর রসনার ব্যস্ত আছেন সংসারের কাজকর্ম নিয়ে। কোনো এক সময় যে বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটত, সেটাই যেন সবাই ভুলতে বসেছে। আর ঠিক এমন সময় হঠাৎ এক রাতে কান্নার শব্দে জেগে উঠল সবাই। কি ব্যাপার? কাঁদছে কে? দ্রোহী কাঁদছে নাকি? চলো তো দেখি। দ্রোহী, এই দ্রোহী, দরজা খোল তো মা। কি হয়েছে মা? এই, তুই কাঁদছিস নাকি? কান্নার শব্দ কোন জায়গা থেকে আসছে? আমিও তো কান্নার শব্দ পাচ্ছি মা, কিন্তু কোন জায়গা থেকে আসছে সেটা তো বুঝতে পারছিলাম না। ছাদে গিয়ে দেখবো নাকি? ছাদে গিয়ে দেখার দরকার নেই। গেট লাগিয়ে চুপচাপ ঘরে বসে থাকি, চলো। এটা কোনো মানুষের কান্না না। মানুষের কান্নার শব্দ এমন হয় না। আচ্ছা, উনি যে খুঁটি লাগিয়ে গেছেন সেটা ঠিক মতো আছে তো? আমি কি জানি, আমি তো দেখিনি। আজ রাতটা পার হোক, কালি দেব। আবার সে আত্মার উৎপাত শুরু হলো নাকি? কে জানে। রাত পার হোক, তখন দেখা যাবে। এখন সবার ঘরে থাকাটাই ভালো। দ্রোহী, তুইও আমার কাছে থাক। সমস্যা নেই মা, আমি আমার ঘরেই থাকি। থাক, কিচ্ছু হবে না। ভয় পেলে কিন্তু এই ঘরে চলে আসিস। যেভাবে কান্নার আওয়াজ আসছে, আমার কাছে তো একটুও ভালো লাগছে না। ঠিক আছে মা, তোমরা ঘুমাও, আমি আমার ঘরে যাই।
পরের দিন সকালেই ওই লোককে খুঁজতে বের হলেন শহীদুল্লাহ সাহেব। কারণ বাড়ির পাশে 3টি খুঁটি দেখতে পেলেও আরেকটি খুঁটি উধাও, সেটা তিনি সকালেই খেয়াল করেছেন। কিন্তু ওই লোক সব শুনে আর আসলেন না। শহীদুল্লাহ সাহেব তাকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন। আমি নিজেও বুঝতে পারলাম না হঠাৎ করে খুঁটি কিভাবে উধাও হয়ে গেল। আমি তো আগেই বলেছি, এই ব্যাপারটা একটু আপনি নজরে রাখবেন। আপনি না হয় আবার একটু আসেন, আর একটা খুঁটি লাগিয়ে দেন। আমার পক্ষে আর ওই দিকে যাওয়া সম্ভব না। আপনাদের হয়তো কল্পনাতেও নেই এই ধরনের একটা মানুষের কি ধরনের ক্ষতি করতে পারে। আমরা তাহলে এখন কি করব? গতকাল রাতে আবার সে আগের মতন উপদ্রব শুরু হয়েছে। এরকম হলে তো এখানে থাকাই যাবে না। না থাকা গেলে এখানে থাকার দরকারই নেই। আমি সেদিনও বলেছি, আজও বলছি, আপনার বাসায় সমস্যা আছে, খুব বাজে রকমের সমস্যা। আপনি যদি সম্ভব হয় বাড়িটি বিক্রি করে চলে যান, হয়তো এমন কিছু হারিয়ে বসবেন যার মূল্য বাড়ি থেকেও অনেক বেশি। ভাই আমাকে একটু সাহায্য করুন না প্লিজ। ভূতের যন্ত্রণা, বাড়ি ছেড়ে চলে যাব, লোকজন বলবে কি? মানুষ থাকলে তো কিছু বলবে। আপনার আশেপাশে কোনো বাড়ি ঘর আছে? ওই দিকটাতে কেউই থাকে না। আর আমার ধারণা না থাকার কারণ এটাই হতে পারে, আমার হাতে আসলেই কিছু নেই। যদি থাকতো আমি অবশ্যই আপনাকে সাহায্য করতাম। শহীদুল্লাহ সাহেব কোনো সমাধান খুঁজে পেলেন না। রাতে এরকম অট্টহাসির শব্দ প্রায় প্রতি রাতেই শুনতে লাগলেন। হাসির মাত্রা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে শুরু করলো। মাঝে মাঝে রাতে এমন সব শব্দ হতে শুরু করলো যেন ভূমিকম্প হচ্ছে। দ্রোহীর মতো সাহসী মেয়ে পর্যন্ত তার বাবাকে এসে বলল, বাবা চলো আমরা পুরান ঢাকায় চলে যাই। প্রতিদিন রাতে এমন শব্দ শুনে আমারও কেমন যেন লাগছে। এরকম অদ্ভুত সব দৃশ্য চোখে পড়ে যে কেউ ভয় পেতে বাধ্য। আমার এখানে কিছুই ভালো লাগছে না। বুঝতে পারছি, কিন্তু এই বাড়িটা বিক্রি না হওয়া পর্যন্ত তো কিছুই করা যাবে না। দেখি আমি কোনো কাস্টমার পাই কিনা, দরকার হলে জলের দামে বিক্রি করে দেবো। ততদিনে না কোনো ক্ষতি হয়ে যায় বাবা। কিছু বুঝতে পারছি না রে মা, সত্যিই কিছু বুঝতে পারছি না। এই সময় এরকম ভৌতিক সমস্যায় পড়বো তা তো কল্পনাও করাও কঠিন। দেখি কপালে কি আছে। আমার এখানে কিছুই ভালো লাগছে না বাবা। সবকিছু কেমন কেমন যেন লাগছে। মনে হচ্ছে বড় কোনো বিপদ আসছে, অনেক বড় বিপদ। আল্লাহ ভরসা। যাই করো তাড়াতাড়ি করো বাবা। এই বাড়িতে আরো কিছুদিন থাকলে আমরা এই ভয়ঙ্কর শব্দ শুনতে শুনতেই পাগল হয়ে যাব। চিন্তা করিস না মা, সবকিছু ঠিক হয়ে যাবে। ভালো কিছু হবার চিন্তায় বসে থেকে অনেক বড় একটা ভুলই করলেন শহীদুল্লাহ সাহেব। তার বাড়িতে ভূতের উপদ্রব চূড়ান্ত পর্যায়ে বেড়ে গেল। চোখের সামনেই অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। রাতে হাসির শব্দ, দিনে জিনিসপত্র পড়ে যাবার শব্দ, শুধু শব্দই না আরো অনেক অঘটন ঘটতে শুরু করলো। সিঁড়ি থেকে পড়ে পা মুচকে ফেলল দ্রোহী। 3 দিন বিছানায় পড়ে রইল দ্রোহী। তারপর দ্রোহী যখন পুরোপুরি সুস্থ, ঠিক তখনই অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। দুপুরবেলা ছাদে আসলেন রোশনারা। উদ্দেশ্য অল্প কিছু কাপড় শুকোতে দেন। কাপড় শুকিয়ে ফিরে তাকাতেই দেখলেন ভয়ঙ্কর ভাবে এক মেয়ে তাকিয়ে আছে তার দিকে। কে তুমি? কে কে তুমি? আমাকে চিনিস না? আমার বাড়িতে থেকে তুই আমারে চিনিস না? তুমি কাছে আসছো কেন? এই মেয়ে, তোমার সমস্যা কি? তুই ভেবেছিস আমারে তাবিজ দিয়ে আটকে রাখবি? জীবনেও পারবি না। দেখ দেখ আজ তোর কি অবস্থা করি। তুমি আমার কাছে আসছো কেন? কাছে আসছো কেন? ছাদ থেকে পড়ে মগজ বের হয়ে গেল রওশনারার। উনি সাথে সাথেই মৃত্যুবরণ করলেন। দ্রোহী দৌড়ে আসলো জোরে শব্দ পেয়ে।
নিজের মাকে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার হাত পা একদম অবশ হয়ে গেল। শহীদুল্লাহ সাহেব দৌড়ে আসলেন। মা, মা, তুমি কিভাবে এমন হলো মা? বাবা, মা কথা বলছে না কেন বাবা? বাবা, কি হলো এটা? আশেপাশে কোনো হাসপাতালও নেই বাবা, মাকে হাসপাতালে নিয়ে চলো। মা, ছাদ থেকে পড়ে যাওয়ার মানুষটা নিশ্চয়ই ওই হাতটা মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে বাবা। মা, একটু কথা বলো মা, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? চোখ খোলো মা, চোখ খোলো মা। আত্মীয় স্বজনরা আসবার পর ওই বাড়িতেই রসনারার লাশ গোসল দেয়া হলো, তবে দাফন ওখানে করা হলো না। স্ত্রীকে হারিয়ে শহীদুল্লাহ সাহেব আর মাকে হারিয়ে দ্রোহী দুজনেই ভীষণ রকমের ভেঙে পড়লেন। 3টি মাত্র মানুষ নিয়ে একটি পরিবার, সেখান থেকে হঠাৎ এক ঝড়ে একজন চলে যাবে তা হয়তো তারা কল্পনাও করেনি। লাশ দাফন শেষে যখন শহীদুল্লাহ সাহেব ফিরে আসলেন, তখন দ্রোহী কাঁদতে কাঁদতে তার বাবাকে বলল, বাবা, মা এমনি ছাদ থেকে পড়ে যাবে না বাবা। বাড়ির আত্মাটা আমার মাকে ফেলে দিয়েছে বাবা। আমরা এই বাসায় থাকবো না বাবা। যে বাসা আমার মাকে কেড়ে নিয়েছে, আমি সে বাসায় থাকবো না বাবা, সে বাসায় থাকবো না। আমরা চলে যাব মা। তোর মাকে হারিয়ে ফেলবো তা তো আমি কল্পনাও করিনি, কখনোই কল্পনা করিনি। আমার মায়ের কখনো এই বাসাটা পছন্দ ছিল না বাবা। এই বাসাটাই সব সমস্যার মূল। এখানে কারোর থাকা উচিত হবে না, যে থাকবে সেই ধ্বংস হয়ে যাবে। জীবনের অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল এটা। একটা ভুল সিদ্ধান্তের জন্য এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি। বাবা, এই বাড়িটা পুড়িয়ে দিতে পারলে ভালো হতো। এখানে যে থাকবে তারই অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে। কিছু রহস্য মনে রহস্য হিসেবে থাকাই ভালো। পৃথিবীর কত রহস্যই তো এখনো রহস্যই থেকে গেছে। এই অভিশপ্ত বাড়ির রহস্য না হয় অমীমাংসিতই থাকুক। আসলে কি হয়েছিল এই বাড়িতে? আসলে কেউ সুইসাইড করেছিল কিনা তা কেউই হয়তো জানে না। তবে শহীদুল্লাহ সাহেব এটা নিয়ে আর একটুও বাড়াবাড়ি করতে চান না। তিনি এক সকালে সিদ্ধান্ত নিলেন এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবেন না। তিনি দ্রোহীকে বললেন, সুটকেসটা গুছিয়ে ফেল মা, আমরা আজই বাড়ি ছেড়ে চলে যাব। এক মুহূর্ত আর এই বাড়িতে থাকবো না আমরা। তাহলে বাবা জিনিসপত্র আসবাবপত্র কিভাবে নেবে? লোকজনকে তো খবর দেওয়া দরকার। কাউকে খবর দিতে হবে না, আর আমরা কোনো জিনিসই সাথে নেব না। অল্প কিছু কাপড় নিয়ে বাপ মেয়ে বের হয়ে যাবে, আর কোনো কিছুই নেব না। বেঁচে থাকলে অনেক কিছুই করা যাবে। ঠিক আছে বাবা, আমি এখনই সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর কখনো আমরা এদিকে আসবো না। আমাদের যে ক্ষতি এই বাড়ি থেকে হয়েছে সেটা আর কখনোই শুধরানো যাবে না। শহীদুল্লাহ সাহেব দ্রোহীকে নিয়ে ঢাকায় এসে বসবাস করতে শুরু করেন। আর কখনোই তারা ওই বাড়িতে একটি মুহূর্তের জন্যেও ফিরে যাননি। তবে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে হলে এখনো দ্রোহী মাঝে মাঝে কেঁদে ওঠে। ওই অভিশপ্ত বাড়ি তার মাকে কেড়ে নিয়েছে, তা কোনোভাবেই ভুলতে পারে না দ্রোহী। আর এই শোক কখনো ভুলবারও নয়। শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনী ছিল
মশিউর রহমান শান্তর লেখা, নাট্যরূপে তিনি দিয়েছেন এবং অভিনয়াংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি। সাউন্ডে ছিলেন খালিদ, আর অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে। নামগুলো বলে দিচ্ছি: শহীদুল্লাহ চরিত্রে অভিনয় করেছেন সেতু, রসনারা চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, জহির চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা, মৌসুমী অভিনয় করেছেন অ্যানির চরিত্রে, কেয়ারটেকার ছিলেন মঞ্জু, ঝাড়ফুকওয়ালা ছিলেন খালিদ এবং গোরখোদক ছিলেন রনি, এবং আত্মার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, আর দারওয়ান রহমতের চরিত্রে অভিনয় করেছেন মুনির। এই ছিল যারা আজকে অভিনয় করেছেন তাদের নাম। আর